তাহলে বলো অডিয়েন্স আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করব অরিত্রদা রূপমদা? তার আগে অডিয়েন্সকে আমি একটা জিনিস বলি। অডিয়েন্স আমি দেখছিলাম কমেন্টে একটা জিনিস খুব ভালো প্রেডিক্ট করতে পারছে। অডিয়েন্স লিখেছে, এই যেহেতু কুলির ভিডিওটা এসছে, কুলি ধূমকেতু আর টু, তার মানে ওরা একসাথে দুটো ভিডিও শুট করেছে, পরেরটাও খুব তাড়াতাড়ি আসবে। লোকে এটা লিখছে, যখন গ্যাপ দেয় 1-2 মাস ওরা পুরোপুরি গায়ে কাঁথা দিয়ে একদম ঘুমিয়ে পড়ে, আর যখন আসে পরপর 2-3টে ছেড়ে আবার ঘুমিয়ে পড়ে। তো অডিয়েন্সকে এটাই বলার যে এতদিন তো ছবি আসছিল না, এবার ছবি আসছে, আশা করছি তাড়াতাড়ি আসতে পারবো আমরা। বলো অরিত্র, আর সাগর আর নীল। এটা এটা আর এটা পরপর দুটো ভিডিও শুট হচ্ছে না, এটা আলাদা আলাদা টাইমে শুট হচ্ছে। মানে একই দিনে শুট হচ্ছে কিন্তু দুটো আলাদা টাইম, একটা দিনের বেলা একটা রাত্রি। ও না, একটা তো কালকে শুট হ্যাঁ, করেছি তো আমরা নাকি? হ্যাঁ কালকে সরি সরি, করেছিলাম। হ্যাঁ হুম, হ্যাঁ sorry। হুম। না চলো অ্যাকচুয়ালি তাহলে আমাদের আমরা কি সকালের নিয়ে, টাইমটা সেট ছিল তো, তাই মাথায় ভুল হয়ে গেছিলাম। হ্যাঁ, কি নিয়ে স্টার্ট করবো বলো? রঘু ডাকাত, দারুণ একটা রঘু টিজার হয়েছে। ডাকাত। হুম, দেখো রঘু রঘু ডাকাতের ডাকাতের টিজার টিজার আমি আমি আর রূপম তো নবীনাতে দেখেছি, হেভি রেসপন্স ছিল। হুম, তুমি কোথায় দেখলে সাগরনী? মানে তুমি প্রথমে থিয়েটারে আমি দেখেছো? হ্যাঁ আমি ওয়ার্ড টু দেখতে গিয়ে দেখেছি, এবং মানে আচ্ছা। আলাদাই লেভেলের মজা এসছে। পাবলিক হেভি চেঁচিয়েছে। মানে ওয়ার্ড টু না অ্যাকচুয়ালি ঠান্ডা যাচ্ছিল। ওয়ার্ড টু তে হ্যাঁ। অ্যাকচুয়ালি দেখো অ্যাকশন ট্যাকশন, তুমি সে কোরিওগ্রাফি প্রশংসা করলে যে ঠিক আছে, ডিজাইন টিজাইন ভালো করে করছে, লোকে যে একটা সিটি মার একটা মোমেন্ট পাওয়া যায় চেঁচিয়ে উঠবে, সেইটা তো হচ্ছে না। এবার রঘু হুম। ডাকাতে দেবকে দেখতে পেয়ে ওইটা হয়েছে। আর এমনিতেই রূপ মন্দিরে দেবের একটা অডিয়েন্স থাকে সব সময়, এটা তো আমি সবসময় বলি। এবার ওই হুম। অডিয়েন্সটা বোধহয় ছিল। পাবলিক হেভি মানে, আমি তো ভাবছিলাম যে আরেকবার চালাবে, তো ইন্টারভেলে আর আরেকবার চালালো না। তো সেটা দেখি আমি একটুখানি আর কি হতাশই হয়েছি আর কি, কারণ মানে ওটা একটা মানে দেখবার মতন মোমেন্ট ছিল আর কি। হেভি লেগেছে। কিন্তু মানে রঘু দেবকে ডাকাতের টিজার নিয়ে মানে এটাই কি বলতো, এটা এটা না লার্জার দ্যান লাইফ ব্যাপারটা খাদানের থেকেও বাড়িয়ে দিয়েছে, যেটা আমার মনে হচ্ছে, দেখে হুম। যা মনে হলো। মানে শুধু তবে আমার গ্র্যান্ডিওর না কি ওয়াইজ আমি মনে বলছি হয়, না। আমি একটা জিনিস হ্যাঁ, খালি বলতে চাই, যে টিজারটা যতটা ভালো হয়েছে, যতটা ওটাকে নিয়ে কথা বলা হওয়া উচিত, তার থেকে কম হচ্ছে, বিকজ না এই ধূমকেতুর যে একটা হাইপ রয়েছে সেটার জন্য। হুম, মানে টিজারটা হুম, নিয়ে তুমি দেখবে যতটা ভালো হয়েছে টিজারটা, কথা সেই না, ডেফিনেটলি দেবের একটা টিজার আসলে সেটা নিয়ে তো কথা হবেই, কিন্তু সেটা যেন ধূমকেতুর হাইপের মানে তলায় চাপা পড়ে গেছে। এখনো লোকে ধূমকেতু ধূমকেতুই করছে। রঘু ডাকাতের টিজারটা যতটা ভালো করে ডিজাইন করেছে সেটা নিয়ে অতটা বেশি কথা হলো না, বাট আমার টিজারটা ব্যাপক লেগেছে। রূপম? না ওটা, আমি ওটা অ্যাকচুয়ালি আমার মনে হয় কি বলতো, ওটা এই যে ওয়ার্ড টু, কুলি, ধূমকেতু, এই তিনটে ছবি ছিল তো, এই তিনটে ছবির পরবর্তীতে রঘু ডাকাত নিয়ে তবুও আলোচনা হয়েছে। আমি বলবো যে আরো জিদ্দার টিজারটা নিয়ে আরো বেশি আলোচনা হবে আমি অনুমান করেছিলাম। মানে ওটা তুমি যুক্ত আছে বলে বলছি না, আমি যা বলছি এই এই ছবিগুলোতে এসেছে। মানে জিদ্দার ছবির টিজারটা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, আর রক্তবীজ টু ও, এই দুটো ছবির টিজার মানে টিজার, যদিও টিজার নয় ঠিক, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে, কিন্তু এগুলোকে নিয়ে সেভাবে কিন্তু আলোচনা হয়নি। মানে আরেকটু মানে ওগুলোকে নিয়ে আলোচনা হতো, কিন্তু এত ভিড়ের মধ্যে এসেছে। মানে তুমি বলো না আমাদের তিনজনের ওপর দিয়ে কি গেছে এই 14-15 তারিখে, মানে যে পরিমাণে ভিড় ছিল, মানে আমরাই তো ভিডিও ড্রপ করতে করতে, আমি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ড্রপ করেছি, দেখি রঘু ডাকাত এসে গেছে, রঘু ডাকাত 30 মিনিটের মধ্যে ড্রপ করেছি। মানে হুলস্থুল একটা পরিস্থিতি আর কি। মানুষও দেখেছে, মানুষও কিন্তু মানে যে 14ই আগস্ট 15ই আগস্ট একদম টানা যে সিনেমা এদের ভিডিও দেখবো, ঠিক আছে, সবাই প্রচুর ভিউজ টিউজ পেয়েছি আমরা, না না, তো দর্শকদেরকে ধন্যবাদ। আগমনী 14-15 তারিখে যা কামিয়েছে, ও বলছে দুর্গাপুজোতে চলে যাবে, ও সারা বছর 6 মাস, কামায়নি। শোনো, হ্যাঁ, হ্যাঁ, 7 মাস বসেছিলাম যে কবে রঘু ডাকাতের টিজার আসবে, জিদ্দার টিজার আসবে, রক্ত বৃষ্টির টিজার আসবে, ওয়ার আসবে, কুলি না, আসবে, যে কামাবো সেইভাবে একদিন। সেইভাবে কিন্তু দেখো তুমি দেবী চৌধুরানীর টিজারটাও একটু ঢাকা পড়ে গেল আর কি, এই এই দেবী হাইপটার জন্য। দেবী চৌধুরানী। হম, হুম। না দেবী চৌধুরানী নিয়ে তবুও আমি বলবো কি বলতো, যে যেহেতু দুদিন আগে এসেছে, তবুও হুম। একটু একটু তবু ইয়ে হয়েছে। আহ, হুম। বা হয়নি বলা, অ্যাকচুয়ালি হয়েছে বলা ভুল, কিন্তু ঠিক আছে, মানে দেবী চৌধুরানী ওর থেকে খুব বেশি আলোচনা হয়ে যাবে এটা আমার এক্সপেকটেশনও ছিল না। কিন্তু হুম। জিদ্দার ছবি আর রক্তবীজ টু নিয়ে একটা মানে হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হবে সেটা আমার এক্সপেকটেশন ছিল। সেই আন্দাজে একটু একটু কম হয়েছে বলে মনে হয়েছে আমার আর কি। তবে মানে আসবে ট্রেলার ফেলার, তখন ডেফিনেটলি আলোচনা হবে সেগুলোকে নিয়ে, মানুষজন চর্চা করবে আশা করি। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি রঘু ডাকাত থেকে সরে গেলাম। মানে হুম। রঘু ডাকাত কিন্তু মানে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, মানে এবার এবার ফুল আউট কমার্শিয়াল গেছে আর কি। এবার ধ্রুব ব্যানার্জি, তার থেকে আমরা তো এরকম পাইনি এই এই টেক্সচারের ছবি। এবার দেখা যাক যে সে কিরকম বানিয়েছে। টিজার লেভেলে তো দারুণ লাগছে, লুক অ্যান্ড ফিল ওয়াইজ চমৎকার। না আমার একটা কি শেষ, বলতো, জিনিসটা খুব আমি ভালো বলবো। লাগছে। আচ্ছা রূপম বলো, রূপম বলো বাবা। অডিয়েন্স লোকে গালাগালি দেবে কমেন্টে, কমেন্টে রোজ খিস্তি। এটা অসহ্যকর লাগছে রূপম দাকে বলতে দেওয়া হচ্ছে। রূপমের যারা ফ্যান আছে, আমি একটা জিনিস দেখেছি, তারা মানে রূপমের জন্য কিন্তু একদম সেই
সেই কাথি বলে ছবি ছিল না, বিজয়ের কাথি, ওখানে সেই ফার্মার গুলো নিজেদের গলা কেটে ফেলছিল। রূপমের ফ্যানরা হচ্ছে ওরকম, নিজেদের গলা ফলা কেটে দিতে পারে। মানে রূপমকে যদি একবার ইন্টারাপ্ট করেছো, হ্যাঁ এটা কি অসহ্যকর ব্যাপার, রূপম দাকে কথা বলতেই দেওয়া হচ্ছে না, এটা দিন দিন দেখছি বেড়েই চলেছে, রূপমদার ওপর এরা চাপিয়ে দিচ্ছে, মানে এরকম কমেন্ট। আমি বলছি রূপম নিজে রূপমকে বলতে বলতে বলবে আমার আর এর বেশি কিছু বলার নেই। তাই এটা আমরা কি করতে পারি রূপম যদি বেশি না কথা বললে? আমি বলো খালি বলো রূপমদা দেখছি, বলো। আমাকে বলতে দিয়ে অরিত্র 2 মিনিট নিয়ে নিল আবার। আমার যেটা না রূপমদা, তুমি কিন্তু তোমার ফ্যানদেরকে তুমি আবার ইনস্টিগেট করছো, কিন্তু এটা ঠিক নয় কিন্তু। হ্যাঁ ও তুমি আচ্ছা, একটা তুমি একটা আমার স্টার আমার- হয়ে তুমি একটা স্টার কি হয়ে ফ্যানদেরকে লেলিয়ে দেবে অন্য স্টারদের বিরুদ্ধে, এটা কি ঠিক? কি সব বলছে স্টার ফ্যান্স। আমি যেটা বলছি যেটা হচ্ছে, রঘু ডাকাতের টিজারটা তো আমি অরিত্র একসাথে দেখেছিলাম, মানে গোটা হল না, মানে আমি ওটা আশা করিনি যে পুরো চমকে যাবে। আমার একটাই খুব আপত্তি এই টিজারটা আসার আগে, সেটা হচ্ছে ওরা এর আগে যে প্রিটিজারটা আনলো, এই প্রিটিজার তো প্রিটিজ যেটা আনলো, ওদের কাছে যখন এত ভালো ভিজুয়ালস আছে, আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে ওই প্রিটিজে 1 মিনিট কি 30 সেকেন্ডের হিন্ট দিতে পারতো। যে ক্রিটিজমটা শুধু শুধু ফেস করলো এআই শট নিয়ে, ওটাও ফেস করতো না। আর এই মানে টিজারটা আমার সব থেকে ব্যাপক লেগেছে হচ্ছে দুজনের লুক। একজন হচ্ছে অনির্বাণের লুক, মানে সেটা ডেফিনেটলি ইন্সপিরেশন রাখে, বাট অনির্বাণকে হেভি লাগছে। ওই যে নীল চাষ হয়েছে, গায়ের মধ্যে নীল রং মেশানো ভাবে বসে আছে, হেভি লাগছে। এবং হচ্ছে দেবের লুকটা তো ডেফিনেটলি ভালো, কিন্তু ওই পার্টিকুলার শট খাড়াটা মুখে মারতে মারতে আসছে, ওটা হেভি লাগছে। আর প্রত্যেকটা শট দেখবে খুব সুন্দর লাগছে দেখতে, এই পিছনে সূর্য অস্ত যাচ্ছে, ঘোড়া করে আসছে, খুব ভালো। তো ওভারঅল মানে এই টিজারটা মস্তি দিয়ে দিয়েছে। মানে বাংলায় কিন্তু এত মাসি টিজার হয় না, যে শুরু থেকে শেষ অব্দি টিজারটা দেখে মস্তি পেলাম। আমার হেভি লেগেছে রঘু ডাকাতের টিজার। আর দেব ছাড়া ডায়লগও খুব ভালো, ডায়লগ যেগুলো দিয়েছে, যে রঘু ডাকাতের থাবা কিংবা রঘু ডাকাতের বিধান, এই যে ডায়লগ গুলো, এগুলো কিন্তু মানে একটা মাসি মাসি ব্যাপার আছে, এবং মা তার কালীর মধ্যে একটা বেটা, সেন্টার একটা বাঙালি ব্যাপারও আছে। তুই একদম শুরুটা মা কালীর বেটা বলছে এবং গা থেকে লাল কাপড়টা হ্যাঁ। ওড়াচ্ছে, ওই সিনটা কিন্তু হেভি। হুম হুম হুম। না একটা জিনিস কি দেখো, হিরোকে তো ফোকাস করেছি, বাট তার সাথে কিন্তু বাকি যে ক্যারেক্টার গুলো তাদেরকেও খুবই ইন্টারেস্টিং লাগছে। মানে সেটা ইনিকার ক্যারেক্টারটা তুমি দেখবে, ওকে একটা ওয়ারিয়ার টাইপেরই দেখাচ্ছে, ওয়ারিয়ার প্রিন্সেস টাইপের, এবং তার সাথে ওর দেবের সাথে যেহেতু একটা রোমান্টিক কেমিস্ট্রি থাকবে, তাই জন্য ওর সময় দেখবে মিউজিকটা একটু চেঞ্জ হয়ে যায় আর হুম কি। আবার হুম সোহিনীর হুম লুকটাও খুব ভালো লাগছে, ওকেও একটা ওয়ারিয়ার টাইপের দেখিয়েছে, ইভেন রূপা হুম গাঙ্গুলিকেও সেইভাবে। তো ওগুলো খুব ইন্টারেস্টিং, বা হুম ওম সাহানিকে যেভাবে প্রেজেন্ট করেছে খুব ইন্টারেস্টিং লাগছে। কিন্তু লুকস গুলো বলো, বা যেভাবে এক একটা হুম নাম আসছে ড্রপ করছে, তো হুম জিনিসটা খুব হুম। ইন্টারেস্টিং করেছে, পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটাই খুব ইন্টারেস্টিং লাগছে আমার। এবং এবং অ্যাকচুয়ালি কি এবং বলতো, মানে দেবের ফিজিক, মানে এটা ও বলতেই হবে, মানে এই 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 ধরনের চরিত্র সুপার। প্লে করবার জন্য ফিজিকটা, এমনিতেই হাইটটা আছে, এবং তার মধ্যে এরকম একটা ফিজিক, মানে দশাসই একটা ব্যাপার কিন্তু, মানে যে ডাকাতে থাকা দরকার সেটা রয়েছে। এবং আমার মনে আছে যে একটা ছবি পোস্ট করেছিল দেবদা, মানে এরকম ম্যাসকুলার বডি নিয়ে কয়েক মাস আগে, এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সেই সময় খুব চর্চা হয়েছিল। তো তখনই বোঝা যাচ্ছিল যে এটা রঘু ডাকাতের জন্যই, এবং রঘু ডাকাতের টিজারে বা কোথাও এটা দেখা যাবে। তো সেটা দেখতে পাওয়া গেছে, এবং পাবলিক এখানেই অবস্থা। তো হলে তো আশা করছি যে এটা আরো বেশি পরিমাণে থাকবে এবং মানুষজন মজা পাবে আর কি। আর আরেকটা ব্যাপার কি, আমার যেটা দেখে মনে হয়েছে রঘু ডাকাত দেখে, দেব তো মাঝে অনেকদিন কমার্শিয়াল ছবি করছিল না, ভিতরে তো দেখো ওরা তো মজা তো ওটা করেই পায়, ওটা করেই হুম ফেম, ওটা করেই নেম, মজা ওটাতেই পায়। এবার ভিতরে ওটা টেম করে এনার্জিটা ভিতরে ছিল যে করতে পারছি না করতে পারছি না, খাদানে যেই সাকসেসটা পেলো এবার এটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে ভাই, যা এত হুম। বছর ধরে জমিয়ে রেখেছিল সব বার করে দিয়েছে, মানে ফুল ব্লোন কমার্শিয়াল। এবার দেখো এইখানেই মানে আমার খালি একটাই, মানে এটা আমি ডাউট করছি না, কিছুই করছি না, ছবিটা দেখার জন্য আমিও মুখিয়ে রয়েছি। ধ্রুব ব্যানার্জির কিন্তু সিনট্যাক্সটা কিন্তু এরকম নয় ছবি বানাবার। তো এবার অ্যাকশন ইত্যাদি তো এরকম এতটা মাসি হলো, এবার মাঝে যে ড্রামাটা, সেই ড্রামাটাকেও কিন্তু এরকম লার্জার দেন লাইফই হতে হবে, তবে কিন্তু ছবির শুটটা মিলবে আর কি। যেটা আশা হুম করছি ডেফিনেটলি তারা করেছে এতদিন ধরে যখন প্ল্যানিং করে করেছে। বিকজ ধ্রুব ব্যানার্জি বাকি ছবির মধ্যে ড্রামাটা কিন্তু এই মানে একটু আরবান, মানে ইভেন তুমি গোলন্দাজেও দেখবে ড্রামাটা কিন্তু একটু আরবান, মানে অতটা লার্জার দেন লাইফ নয় আর কি, ওভার দ্য টপ নয়। হুম। তো সেইটাও আর কি দরকার আছে, মানে অ্যাকশনটা বা পিচটা যে লেভেলের, ড্রামাটা ওই লেভেলেরই দরকার আছে। এটা তোমাদের কি মনে হয়, এটা কি আমার সাথে একমত না নাকি না, দ্বিমত? আমি 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 একমত অরিত্রদার সঙ্গে এই বিষয়। সেইটা সেইটা একটা ট্রিকি জায়গা, সেটা দেখবার জন্য, মানে সেটার উপরই। কারণ আমার মনে হয়েছে যে বাঘা যতীনে কিন্তু এই মানে এইটা। আমি একটা কথা, তুই বলেন হ্যাঁ তুই বলো। বলেন। না, আমার আমার মনে হচ্ছিল যে বাঘা যতীনে এটা একটা ফিল করেছিলাম আমি,
যে মানে কোথাও একটা অ্যাকশন দৃশ্যগুলো রয়েছে এবং তারপরে ড্রামার যে পোর্শন গুলো সেটা আর কি মানে অ্যাকশন দৃশ্যগুলো দেবকে যেভাবে প্রেজেন্ট করা সেটার সঙ্গে আর কি সিঙ্কে নেই। তো দেখা যাক যে রঘু ডাকাতে সেটা হয় কি হয় না। তবে আমার আরেকটা যেটা বক্তব্য সেটা হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দেব আছে তো, তো হ্যাঁ হ্যাঁ সে যেহেতু তার যেহেতু কমার্শিয়াল জোন সম্পর্কে আইডিয়াটা রয়েছে তো সে আশা করছি সামলে দেবে, দেখা যাক। আচ্ছা, এটা দর্শকদেরকে এক সেকেন্ড আমি বলে দিই, এটা কিন্তু কোনো ক্রিটিসিজম নয়, টিজারের ক্রিটিসিজম হচ্ছে না, আমরা জাস্ট আলোচনা করছি, দেখো ঠিক একটা আছে? ছবি কেউ নিয়ে, গালাগালি হ্যাঁ গালাগালি দেবে একটা না। ছবি নিয়ে, একটা ছবি নিয়ে তিনজন যদি আলোচনা করতে বসে তাহলে মানে কি হবে না হবে সেটা নিয়ে তো একটা এত একটা মানে আলোচনা হবেই, সেটা ঠিক আছে, দর্শক বুঝবে আশা না করি, আমার অসুবিধার কিছু না নেই। আমরা তো এটা বলছি যে টিজারটা মানে আমাদের তিনজনের ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে, যেখানে আমরা হ্যাঁ নিজেরাই বলছি যে টিজারটা আমাদের হেভি লেগেছে। আমরা নিজেরা মানে সিনেমা হলে যখন আমি অর্থ দেখেছি আমরা নিজেরাই চিৎকার করেছি। তো টিজারটা হ্যাঁ জেনুইন ভালো লেগেছে, আমরা খুব মানে মস্তি পেয়েছি। আমরা যেটা বলছি সেটা বলছি যে সাপোজ এটা হতে পারে, ঠিক আছে, সেটার হুম। চান্স খুবই কম, সেটাও বলছি। তো এটা নিয়ে মানে আমার মনে হয় না অডিয়েন্স এটা নিয়ে ইয়ে না করবে। না আর না না না, যদি এখন ছবিটা আগে থেকে আর কি সব দিয়ে দিতে হয়, ডিসক্লেমার দিয়ে দিতে হয়, নাহলে লোকে রেগে যায় সবের। ডিসক্লেমার মারো সবের। আমরা এবার কথা বলবো হচ্ছে আর একটা টিজার না, নিয়ে, সেটা রূপম হচ্ছে তুমি একটা রক্ত। পয়েন্ট বলছিলে জানো? রূপম একটা কি পয়েন্ট বলছিলে তুমি, একটা কি একটা পয়েন্ট বলতে বলতে মিস আমি হয়ে গেল। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গোলন্দাজের যে ড্রামার পোর্শনটা বলছিলেন না, মানে এটাও কিন্তু ক্রিটিসিজম নয়, মানে এটার সাথে আমি কোনোভাবে রঘু ডাকাত মানে জুড়ছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে গোলন্দাজের যে ড্রামার পোর্শন সেটার মধ্যে না মানে সেটা ভালো লাগেনি আমার, মানে গোলন্দাজ দেখার সময় আমার মনে হচ্ছিল ওটা ছবিটাকে না খুব ডাইভার্ট করে দিচ্ছে। ওটা আমার মনে হচ্ছিল গোলন্দাজ দেখার সময়। আমি চাই না মানে সেটা এই ছবিটার ক্ষেত্রে হোক। এবার যেহেতু এই ছবিটার মধ্যে ওটাই দেখো, ওটাতে যতগুলো সিন গোলন্দাজে দেবের সাথে অনির্বাণের আছে, প্রত্যেকটা সিন কিন্তু হেভি লাগে। এবার অনির্বাণের পোর্শন ওখানে কম ছিল। এবার এখানে কি হয়েছে, এখানে অগ্নির মতো কোনো অ্যাক্টর নেই। এখানে সব ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে, রূপা গাঙ্গুলি রয়েছে, তারপরে এখানে ওম রয়েছে, এটা অরিত্র প্রথমেই বললো, অনির্বাণ রয়েছে। তো এখানে সেটার চান্স অনেক মানে বেশি, যেটা জিনিসটা ভালো হবে, যেহেতু সাপোর্টিং কাস্টটা এই লেভেলে। তো আশা করছি আমি যে গোলন্দাজের মতো ড্রামা এখানে হবে না, এখানে ড্রামাটাও ইন্টেন্সিটি থাকবে সেটার মধ্যে, দেখার। এবার যদি আমরা রক্তবীজ 2 নিয়ে কথা বলি। রক্তবীজ 2 এর টিজারের মেন হাইলাইট হচ্ছে অঙ্কুশ হাজরা। মানে যেটা প্রি টিজার ছিল বা অ্যানাউন্সমেন্ট টিজার ওরা বলেছিল, সেটাতে মিমি চক্রবর্তীকে নিয়ে কথা হয়েছিল, বাট সেখানেও সবকিছু প্রেজেন্টেশন ইত্যাদি খুবই ভালো ছিল। মানে ওই বিকিনিটা বাদেও মানে অনেক কিছু ছিল কথা বলার, যেটা নিয়ে আনফর্চুনেটলি বেশি কথা হয়নি। বাট ওইখানে যে অঙ্কুশের বিল্ড আপটা দিয়েছিল, তাকে দেখায়নি, ব্যাকশটে এস্টাবলিশ করেছিল, এবং তারপরে এখন এসে ফাইনালি ওকে রিভিল করেছে। ওকে যেরকম একটা জায়গা দেখলো, ওই যে গোবিন্দ দাঁত মাজে না, ওই গানটাকে যেভাবে ও গাইছে একটা স্কিয়ারি ওয়েতে, সেটা বলো, বা ও যখন ওই একটা যেন ব্রেন ওয়াশ রোবটের মতো, একটা জম্বির মতো একটাই ডায়লগকে আওড়ে যাচ্ছে সেইটা, বা যেখানে ওর একটা সিগনেচার ওয়েপেন দিয়েছে, একটা স্নাইপার রাইফেল দিয়েছে, সেটা নিয়ে ও ইউজ করছে। তো সেই জিনিসপত্রগুলো আমার অঙ্কুশকে খুব ভালো লেগেছে, এবং অঙ্কুশ না মানে ওর মধ্যে পোটেনশিয়াল প্রচুর আছে। দেবজিতের পরবর্তীতে সব থেকে ভালো আর কি স্টার সুলভ ব্যাপার আছে, নাচতে পারে, মানে কমার্শিয়াল অ্যাক্টিংও করতে পারে, কমেডি ভালো করতে পারে, বাট খুব আন্ডার ইউটিলাইজ। সেটা তার দোষ নয়, সেরকম অপরচুনিটিস পেতে হবে, রাইটার ডিরেক্টরদেরকে রোল লিখতে হবে। তো যখন অঙ্কুশ ওই অপরচুনিটিটা পেয়েছে, সে কিন্তু ভালো করছে, এবং আমি চাই যে রক্তবীজ 2 তে অঙ্কুশের আর কি ক্যারেক্টারটা খুব খুলে বেরিয়ে আসুক, দর্শক অ্যাকসেপ্ট করুক, তারও একটা মানে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি হলে, আর তারও পরপর যদি কয়েকটা ছবি হিট হয়, তাহলে আবার আমাদের একটা হিরো পেয়ে যাবো। এটা দরকার আছে যে এর পরবর্তীতে অঙ্কুশ যখন মির্জা 2 আনবে, সেটা যেন মির্জা 1 এর থেকে বেটার বিজনেস করে। আমি সেই কারণেই বলছি আর কি, সবকিছু নিয়ে আর কি অঙ্কুশের একটা কামব্যাক আমি চাই, মানে যাতে হিরোর সংখ্যা বাড়ে আর কি। আর যেটা ব্যাপার এই অঙ্কুশের, অঙ্কুশকে আমারও সব থেকে বেশি ভালো লেগেছে রক্তবীজ 2 এর টিজারের মধ্যে, এবং যেটা অরিত্রতা মানে মেনশন করলো না, মিস করে গেল, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অঙ্কুশের দুর্দান্ত, দারুণ করেছে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড মিউজিক। বনি চক্রবর্তীর কথা বলা উচিত। আমিও টিজারে বলেছি, বনি চক্রবর্তীর সাথে আমি পার্সোনালি কাজ করেছি দাবারুতে। দাবারু ওয়াজ ইজ ফার্স্ট ফিল্ম। তুমি দাবারুর মিউজিক দেখবে একরকমের ছিল, তারপর তুমি বহুরূপীতে কাজ দেখবে, ওখানে একটা সেই যে সিগনেচার মিউজিকটা তৈরি করেছিল শিবুদার ক্যারেক্টারটার জন্য, বা যখন ডাকাতিগুলো করছিল, এটার মধ্যে যে ব্যাপারটা কেপার ছবি, আর এটাতে একটা পুরো থার্ড ডাইমেনশন, তিনটে ছবি যদি তুমি পাশাপাশি রাখো, বনি চক্রবর্তী আউটস্ট্যান্ডিং মিউজিক করে। এবং বনি চক্রবর্তী মানে অ্যাকচুয়ালি রেহমানের সাথে কাজ করতো, সো মানে বিশাল আছে। এবং তুমি কথা বলে যদি দেখো, তুমি দারুণ মজা পাবে আর কি বনি চক্রবর্তীর সাথে। মিউজিকের মারাত্মক সেন্স রয়েছে। তো দেখা যাক যে ওই ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে আর কি আমি চাই যে ওটা যেন একটু প্রপারলি আর কি বড় হয় আর কি, মানে আমরা খুব ছোট্ট একটা অংশ শুনতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা,
এবার দেখা যাক যে সেটা কতটা আর কি মানে ছবির মধ্যে টানা থাকে বা ট্রেলারের মধ্যে সেটাকে ব্যবহার হয় কিনা। আর অ্যান্টাগনিস্টকে এখানে প্রপারলি আর কি এস্টাবলিশ করে দিচ্ছে যে মানে অ্যান্টাগনিস্ট কতটা ডেঞ্জারাস সেটাকে এস্টাবলিশ করাটা মেন টার্গেট এখানে উইন্ডোজে রক্তবীজ 2 এর ক্ষেত্রে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে ওইটা মানে যে টাসেলটা জমবে সেটা কোথাও একটা প্রমিস করছে। এবং উইন্ডোজ এটাও লক্ষ্য করেছে যে রক্তবীজে সব থেকে বেশি যেটা ওয়ার্ক করেছিল সেটা হচ্ছে অঙ্কুশের ওই ক্যামিওটা। তো ওই ক্যারেক্টারটা মানুষের কোথাও একটা ভালো লেগে যায় এবং সেখান থেকে ওই ছবিটার হাইপটা তৈরি হয় ওই দুর্গাপুজোতে 2023-এ। তো যে কারণে ওই ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে ইউজ করছে এই ছবিটার পার্ট 2 এর প্রমোশনে আর কি। আর আরেকটা জিনিস আমার যেটা মনে হয়েছে এটার বিষয়ে তোমাদের মতামত জানতে চাইবো সেটা হচ্ছে যে ধরে নাও ছবির ক্লাইম্যাক্স, আমি এটা রিভিউতে বলছিলাম, ছবির ক্লাইম্যাক্সে অনুসুয়া দেবী বলছে যে মাইন্ডসেট থেকে মকসাদ বড়, বলে অ্যাকশন ফ্যাকশন করা শুরু করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে কিন্তু হচ্ছে যে আলটিমেট লেভেলের টুইস্ট আর কি। না মানে এটা এটা হবে না। করতে পারে, এখন কিন্তু শিবুদারা যা খুশি তাই করতে পারে, এটা কিন্তু হতেই পারে, প্রেসিডেন্টের বোন হয়তো হবে না সেটা, হতেই পারে, হতেই পারে। না এটা এটা তাহলে হওয়ার মজা এসে যাবে। তবে আমার রক্তবীজ 2 এর একটা জিনিস খুব ভালো লেগেছে, আলাদা করে বলবো আমি, সেটা আমি ভিডিওতেও বলছিলাম। তুমি দেখবে ছবিতে না সবার ক্রেডিট কার্ড বানিয়েছে, মানে সবার তোমার টাইটেল কার্ড বানিয়েছে। সেটা অনুসুয়া দেবী থেকে শুরু করে কাঞ্চন মল্লিক থেকে শুরু করে সবার বানিয়েছে। মানে একটা হেভি লেগেছে যে শুধুমাত্র 4 জন যে স্টার কথা বানায়নি। এবং মানে এখানে কিন্তু নুসরাতকে আমরা শুধুমাত্র আইটেম নাম্বারে না, নুসরাতকে ক্যারেক্টারও দেখতে পেতে পারি, কারণ যেরকম ভাবে তার টাইটেল কার্ডটা পড়লো সেটাও একটা মানে ইন্টারেস্টিং বিষয় হতে পারে। আর দেখো মোটামুটি এখানে যা প্রেস করার বিষয়পত্র সেগুলো নিয়ে সাগরনীল অরিত্র সব বলেই দিয়েছে, মানে অঙ্কুশের বিষয়বস্তুগুলো নিয়ে। তবে আমি সব থেকে যেটা খুশি হয়েছি সেটা হচ্ছে কি, বহু বছর আগে কানামাছি দেখেছিলাম, কানামাছিতে অঙ্কুশ ছিল ভালো, আবির ছিল সেখানে অ্যান্টাগনিস্ট। এখানে বিষয়টা পুরো রিভার্স হয়ে গেছে, অঙ্কুশ এখানে অ্যান্টাগনিস্ট, আবির হচ্ছে হিরো। তো বিষয়টা আমি দেখতে চাই যে এবার টাসেলটা দুজনের মধ্যে জমে কেমন। আর তুমি দেখবে অঙ্কুশের ক্যারেক্টার দুটো লুক করেছে, প্রথমে একরকম যেটা বললে স্নাইপার দিয়ে, ওই যে চরিত্রটা না ওরও একটা কিন্তু মানে লোক রয়েছে যেখানে বলছে ও মানুষের প্রাণ বাঁচায়, মানুষের ওর প্রাণও নিয়ে নেয়। তো এই যে সুপ্রভাতের ক্যারেক্টারটা যেরকম ভাবে আবার সুপ্রভাত ওর দ্বারা কন্ট্রোলড, এই বিষয়বস্তুগুলো কিন্তু দেখতে খুব মজা লাগবে ছবিটা দেখার সময়। আর দেখবে ছবিটাকে খুব ভালো করে শুট করেছে, ওই পুরুলিয়ার একটা পাহাড়ের কাছে অঙ্কুশ দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে আবার একটা খুব দারুণ লোকেশন যেখানে চেস করতে করতে আবির যাচ্ছে, হেভি লাগছে। আর দুটো ক্যারেক্টারের সোয়াগ হেভি, দেখবে ওই মিমি চক্রবর্তী লাঠিটা হাতের মধ্যে ঘোরাচ্ছে আর আবির ওই মুস্টাচটা তাও দিচ্ছে, হেভি লাগছে। তো রক্তবীজ 2 এর টিজারটাও কিন্তু আমার মনে হয় যে রঘু ডাকাতের থেকে খুব বেশি পিছিয়ে নেই, ওই টিজারটাও কিন্তু খুব ভালো টিজার এবং মস্তি দেওয়ার মতো টিজার। তো আমার ভালো লেগেছে, খুবই ভালো আর লেগেছে। আমি এখানে একটা কথা মনে পড়লো, আমার একটাই ক্রিটিসিজম ছিল এই টিজারটাকে কেন্দ্র করে, আমি আমার পার্সোনাল ভিডিওতে বলেছিলাম, কিছু পার্টিকুলার অ্যাকশন দৃশ্য দেখে, চেস সিকোয়েন্স দেখে রক্তবীজ 2 এর টিজারে দেখে মনে হচ্ছে যে এই লোকেশনে বহুরূপীতেও শুট করেছে। এইটা আমার কোথাও একটা মনে হয়েছে কিছু এটা পার্টিকুলার আমার জায়গা মনে থেকে, হয়, ঠিক আছে? এটা এবার আমার মনে সেটা আমি হয়। জানি না, হয়তো হয়তো অন্য লোকেশনে শুট করেছে, আমার কেন জানি না দেখে মনে হলো। এবার এবার আমি নিশ্চিত নই সেটার বিষয়ে। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কে বলতে পারে যে এবারে হচ্ছে, কারণ দেখো এখন আজকের দিনে কেউ ফ্র্যাঞ্চাইজি যদি একটা তৈরি করে ফেলে সেটাকে তো ছাড়বে না, সেটাকে এমন জায়গায় রাখবে যে পার্ট 3-তেও যেতে পারে, পার্ট 4-এও যেতে পারে, এরকম প্রত্যেকে করবে সেটা। আর উইন্ডোজও সেটা ছাড়বে না। তো কে বলতে পারে যে আলটিমেট ক্লাইম্যাক্সে শিবুদার এন্ট্রি হলো, ঠিক আছে, পোস্ট ক্রেডিটে, এরকমও আমরা দেখতে পেতে পারি। আমার মনে হচ্ছে যে এইগুলো নিয়ে মানে আমি ভাবছিলাম যে না, হয়ে যেতেই পারে। আমার মনে হয় শিবুদা রক্তবীজ ফ্র্যাঞ্চাইজে নিজে অভিনেতা হিসেবে ঢুকবে না, আমার এটা মনে হয়। আমার মনে হয় বহুরূপী আচ্ছা 2 যেটা হবে সেখানে আবার শিবুদা থাকবে বা কিছু, বাট আমার মনে হুম হয় না যে রক্তবীজে ঢুকবে বলে, এটা আমার মানে ইনস্টিংক্ট আর কি। হুম, না না আর দেখো না, আরেকটা বিষয় শিবুদা না হতে পারে কিন্তু অন্য কারুর হতে পারে হুম, সেক্ষেত্রে। আর কি হতে পারে, কার ক্যামিও হতে পারে, কি মনে হয় তোমাদের? আর কে আছে বাংলা ইন্ডাস্ট্রিতে? তার ক্যামিও হতে বাংলা পারে। দেখো হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে সাগর, সাগরনীল একজনের ঢুকলো। ক্যামিও, ঠিক আছে শোনো, একজনের ক্যামিও হলে খুব ভালো হতো, সে তো করবে না, বা করবে বলে মনে হয় না, সেটা জিদ্দা, ঠিক আছে, হলে ভালো হতো, কিন্তু মনে তো হয় না। এবার অন্য কে আছে আর, অন্য অন্য যিশুদা আছে, যিশুদা আছে, যিশুদা আছে। হুম হুম। যিশুদা আছে, যিশুদা করতে পারে। আর কে আছে? বুম্বাদা হতে পারে, বুম্বাদা যদি ক্যামিও হয়ে গেল হ্যাঁ বিশাল ব্যাপার। হ্যাঁ, বুমবাদার হয়ে যেতে পারে হুম। বা নাও হতে পারে, ঠিক আছে। এই জিনিসটাই কিন্তু কুলির ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে, যে এটা কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে, এবার সেটা রক্তবীজ 2 এর সঙ্গে, কারণ যেহেতু সেকেন্ড পার্ট, ওটাকে নিয়েও এরকম ধরনের বিভিন্ন থিওরিজ হবে, তো সেটা একটা আর অ্যান্টিসিপেশন তৈরি করে। রক্তবীজ 2 তে আমার আরো একটা জিনিস যেটা ভালো লেগেছে, সেটা মানে অ্যাপার্ট ফ্রম দ্য স্টাইলাইজেশন এন্ড এভরিথিং ডিজিএম, এটা তো স্টাইলাইজেশন তো আছে সেটার মধ্যে, খুব ভালো শুট করা যেটা রূপম বলছো সেগুলো তো আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যে বিষয়বস্তুটা না, ওটা খুব রেলিভেন্ট। তুমি যদি দেখো এই যে হুম একটা মাইগ্রেশন হচ্ছে, ঠিক আছে, বাইরে থেকে লোক ঢুকে আসছে,
তারপরে একটা মানে এগুলো যে বিষয়টাকে দেখাচ্ছে, এবং তুমি দেখবে যে ওরা বারবার ওই যে বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাপটাকে হাইলাইট করা থেকে শুরু করে ওটা কিন্তু খুব রেলিভেন্ট বিষয়, এবং ওটা নিয়ে কিন্তু তুমি দেখবে রিসেন্টলি নিউজে প্রচন্ড চর্চা হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে। ঠিক আছে, তো মানে ওরা এমনই টপিক পেয়েছে যে মানে যতটাই কমার্শিয়াল মোড়ক দিক, সাবজেক্টটা কিন্তু রেলিভেন্ট, যেটা নিয়ে এখন প্রচন্ড কথা হচ্ছে, সেইটা কিন্তু ওরা মেনটেন করেছে, যেটা ওদের চিরকালই কন্টেন্টের মধ্যে থাকে, যে উইন্ডোজ মানে একটা খুব রেলিভেন্ট সাবজেক্ট নিয়ে, যেটা যে কোনো স্তরে হতে পারে রেলিভেন্ট আর কি। তো সেইটা আমার ভালো লেগেছে। চলো, আচ্ছা, তোমাদেরকে একটা ছোট জিনিস বলতে চাই। একটু আগে রূপম মানে একটু ডাইভার্ট করছি রক্তবীজ 2 থেকে, রূপম একটু আগে কানামাছির কথা বলছিল। তো কানামাছি তো একটা তামিল ছবির রিমেক, কে ও বলে কো, ঠিক আছে, ওদের জিবা ছিল। এবার জিবা ছিল, কানামাছিতে একটা, হ্যাঁ, একটা সিন নেই যেটা অরিজিনাল কোতে আছে। সেটা হচ্ছে ও না ওই যে হাই জাম্প বলে না, হাই জাম্প বলে একটা জিনিস হয় না, ওই স্টিক লাগানো থাকে তার উপরে জাম্প করে, ওই জাম্পটা ওকে একটা সিন দেখিয়েছিল যে ওটা জানে করতে। ওটা একটা সিন ছিল, ওটা অঙ্কুশের ভার্সনটাতে নেই, মানে বাংলাটাতে নেই। এবার ওটা কেন রেখেছিল সিনেমার প্রথমে, ওই শটটা কেন এস্টাবলিশ করেছিল, তোমরা দেখবে ক্লাইম্যাক্সে একটা বোম থাকে, যেখানে ব্লাস্ট। যে ব্লাস্টটা হয় ও দেখবে ব্যাকে জাম্প করে, এবং জিবা মানে এটাই ডিটেলিং আর কি, জিবাকে যেভাবে দেখিয়েছিল হাই জাম্পটা করতে পারে, ও ক্লাইম্যাক্সেও জাম্পটা সেম ভাবেই করে। কিন্তু বাংলা সিনেমাতে যেহেতু ওই জাম্পের সিনটা কেটে দিয়েছে, ওটা জাস্ট একটা হিরো জাম্প করছে আর কি বম ব্লাস্টের সময়। কিন্তু ওই প্যারালালটা ড্র করতে পারিনি যে ও কেন একটা জার্নালিস্ট হওয়া সত্ত্বেও ওই রকম একটা জাম্প করতে পারলো, কারণ ও কলেজে ওরকম হাই জাম্প করতে পারতো। সেটা কিন্তু খুব সুন্দর এস্টাবলিশ করেছিল, ছোট ছোট ডিটেলিং। মানে এটা জাস্ট আমি বললাম আর কি, দর্শকদের সাথে শেয়ার করলাম, এর কোনো কারণ নেই। চলো, আমাদের আর কি নিয়ে আলোচনা করার আছে? দেবী চৌধুরানীর টিজার নিয়ে, যেটা তৃতীয় টিজার, দেবী চৌধুরানীর টিজার। দেখো, আমার এক্সপেকটেশন যা ছিল দেবী চৌধুরানীর থেকে, তার থেকে পার বেটার টিজার হয়েছে, খালি আমার একটাই সমালোচনা। আমি আগে প্রশংসা করিনি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভয়েস ওভার, সেখানে যে ইন্টেন্সিটি ব্যাপক লাগছে, এবং প্রোডাকশন ভ্যালু আছে বলে মনে হচ্ছে। যা এক্সপেক্টেড ছিল তার থেকে বেটার দেখাচ্ছে। রঘু ডাকাতের স্কেল ডেফিনেটলি নয়। আর তার সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দিয়ে এবং বিবৃতি, শ্রাবন্তী, তাদেরকে দিয়ে যেভাবে টিজারটা এন্ড করা হয়েছে, এবং সেখানে একটা পার্টিকুলার সংলাপ ছিল, এই মুহূর্তে আর মনে পড়ছে না সংলাপটা, যে আমরাও পাল্টা কি মার দেবো, আমরা ছেড়ে দেবো না, এরকম কিছু একটা সংলাপ ছিল। তো সেই ডায়লগটাও ডেফিনেটলি ইমপ্রেসিভ লেগেছে। তো ওভারঅলে ভালো টিজার, কিন্তু খালি আমার মনে হচ্ছে দেবী চৌধুরানী, সেটা শ্রাবন্তী, মানে তো তাকে একটুখানি টিজারে কম দেখিয়েছে। না না, ওরা দেখবে বারবার বলেছে, ওরা যেটা বলেছে যে এটা কিন্তু ওরা ওই দেবী চৌধুরানী যে এক্স্যাক্টলি সিনেমাটা যেটা ছিল, ঠিক আছে, বা যে তো সেইটাকে অ্যাজ ইট ইজ করছে না আর কি, মানে অ্যাজ ইট ইজ রিমেক করছে না। ওরা ওই সময় যে সন্ন্যাসী রেবেলিয়নটা হয়েছিল সেটার আরো এলিমেন্টস নিয়ে আসছে, এবং ওদের অ্যাপ্রোচটা হচ্ছে একটু অ্যাকশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। ঠিক আছে, মানে একটু একটু আর কি সেভেন সামুরাই টাইপের একটা অ্যাপ্রোচ আর কি, বুঝতে পারলে তো? তাই জন্য তুমি দেখবে যে এখানে ভবানী পাঠকও পুরো দমে অ্যাকশন করছে, মানে ফুল ফ্লেজেডলি ফুল ব্লোন অ্যাকশনই হচ্ছে আর কি। তো ওদের স্টোরি টেলিংটা একটু অন্য রকমের আছে, সেটা ছবিটা দেখলে বেটার বোঝা যাবে। বাট হ্যাঁ, প্রসেনজিতের উপর বেশি ফোকাস করা হয়েছে, মানে রাদার দেন দেবী চৌধুরী। রূপম, তোমার কি মনে হয়েছে? আমার টিজারটা বেশ ভালো লেগেছে, এবং আমার মনে হয় যে শ্রাবন্তী ভালো অ্যাক্ট্রেস। তবে শ্রাবন্তীর রেপুটেশনটা তার প্রিভিয়াস কিছু ছবির জন্য একটু খারাপ জায়গায় চলে গেছিল, কিন্তু এটা না এই ছবিটার জন্য খুব ভালো যে বুম্বাদাকে টিজারটা পুরোপুরি রাখা, বুম্বাদাকে ন্যারেট করানো, কারণ ছবির পরিচালক ভালো। এবার এটাই ছবিটার জন্য দরকার ছিল। আর বুম্বাদাকে হেভি লাগছে, লুকসটা হেভি, এবং আমি বহুদিন ধরে চাইছিলাম বুম্বাদারা মাস ফিল্ম করুক, একটু অ্যাকশন ফ্যাকশনে দেখি। ওই যে বল্লম ঢুকে একটা ক্যারেক্টারকে তুলে দিচ্ছে, রক্তের ফোঁটাগুলো কপালে পড়ছে, আমার হেভি লেগেছে ওটা। আর হচ্ছে শ্রাবন্তীকেও কিন্তু ভালো লাগছে, এবং শেষের যে জায়গাটা ওই পেটে তরবারি ঢুকিয়ে দিচ্ছে, মুখের মধ্যে রক্তটা এসে পড়ছে। আর টিজারটা যেটা ভালো করেছে সেটা হচ্ছে কি পাওয়ারফুল সংলাপ, অ্যাকশনটাকে একটুখানি ওরা দেখলাম মানে ডার্কের মধ্যে রেখেছে, একটুখানি অন্ধকারের মধ্যে ডিজাইন করেছে, সেটাও কিন্তু জানো, আমি কমেন্টে দেখছিলাম অনেকে বলছে যে কেন নাইট সিন করে দেওয়া হয়েছে, ডে টু নাইট, মানে ডে তে শুট করে নাইট করে দেওয়া হয়েছে কেন, মানে এই জিনিসটা ওই জিনিসটা ভিজুয়ালি অতটা ভালো লাগছে না, এরকম কিছু ক্রিটিসিজম আমি কমেন্ট সেকশনে পেয়েছি। তোমাদের এটা নিয়ে কি ওপিনিয়ন? না, আমার কিন্তু ডার্কের অ্যাপ্রোচটা ভালোই লাগে, মানে আমার রাতের যে অ্যাকশন দৃশ্যগুলো বেটার লাগে, মানে আমার মনে হয় ওটা মানে করার ডিফিকাল্ট আছে। এবং ওটাতে সুবিধা হচ্ছে যদি কিছু জিনিসপত্র আমি মানে ধরো ভিএফএক্স এ দেখাতে পাচ্ছি না, তাহলে একটা অপশন থাকে ওটাকেও ঢেকে দেওয়া। তো ওই জিনিসটার জন্য আমার মনে হয় রাতের দৃশ্য কিছু কিছু জায়গায় ভালো, সবটা গোটা ভালো বলছি না, তবে সেটা আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর এই ছবিটার একটা মোটামুটি গ্র্যান্ডার রয়েছে, সেটা ভালো লাগছে। তো আমার কিন্তু দেবী চৌধুরানীকে মানে আপাতত যা দেখেছি ভালোই লেগেছে, বেশ ভালো লেগেছে,
এবং বুমবাদার পারফরমেন্স মানে হেভি পারফরমেন্স হতে পারে বুমবাদাকে হেভি লেগেছে। না, অরিত্র বলো। দেবী আমি চৌধুরানী টিজার ভাল লেগেছে নাকি দেবী চৌধুরানীকে ভাল লেগেছে, মানে যে দেবী চৌধুরানী প্লে করেছে? না, শ্রাবন্তীকে আমার ভালোই লেগেছে, বাট আমার বুমবাদাকে বেশি ভালো লেগেছে। ব্যাপার আমার হচ্ছে মনে তুমি হচ্ছে সিরিয়াসলি শ্রাবন্তী না, কোয়েশ্চেনটা এটা আমার সিরিয়াসলি মনে নিয়ে হয়েছে ফেললে এত? না না, আমি কি বলছি বলো, বলো। যে শ্রাবন্তীর না নিজের ফিজিকের ওপর একটু কাজ করা উচিত ছিল। মানে এই ধরনের ওয়ারিয়ার টাইপের চরিত্র করতে গেলে না, তোমার বিবৃতিকে যেরকম তুমি দেখবে অ্যাকশন দৃশ্য বেশি ভালো লাগছে, বিকজ ওর ফিজিকটা ওরকম। তো শ্রাবন্তীর না একটু মানে মানে এটা আমি কোনো রকম বডি শেমিং করছি না, আমি নিজেও খুব মোটা, সেটা আমি কোনো বডি শেমিং করছি না, আমি আগেই বলে দিলাম, আগের হ্যাঁ, একটা ডিসক্লেমার। সার্টেন ক্যারেক্টারের একটা ডিমান্ড থাকে, এইটাই বলার কথা। হ্যাঁ, যে তোমাকে একটা সার্টেন ওয়েতে, মানে ধরো আজকে বাহুবলীতে আনুষ্কা শেট্টি অ্যাকশন করছে বা তামান্না ভাটি অ্যাকশন করছে, তাদের একটা সার্টেন ওয়েতে ফিজিকটা আছে বলেই ওটা দেখতে ভালো লাগছে। তো শ্রাবন্তীর ক্লোজ আপে যতটা ভালো লাগছে, যতটা চোখ মুখে ইন্টেন্সিটি লাগছে, শ্রাবন্তী যদি খুবই ভালো একজন অভিনেত্রী, গয়নার বাক্সর মতো ছবিতে সেটা আমরা রিফ্লেকশন পাই, বাট সেখানে আর কি ফিজিকটা সেটা একটু কোথাও গিয়ে মানে আমার মনে হচ্ছে যে ওটার উপর একটু বেটার ওয়ার্ক করা উচিত ছিল, একটু সময় নেই। অ্যাকচুয়ালি দেখো, দোষ দিও লাভ নেই, লজিস্টিক্যালি মানে এখানে তো একটা সিনেমার প্রিপারেশনের জন্য একটা মানুষ কতটা টাইম দিতে পারবে, কতটা পারিশ্রমিক পায় সে, তো সেখানে তার ওই ফিজিকের উপর কাজ করা বা সেখানে যে ডায়েট বা যে একটা রুটিন তোমাকে মেনটেন করতে হবে, সেটা যে খরচা, সেটা এখানে সবার পক্ষে অ্যাফোর্ড করাও পসিবল নয়, প্রডিউসারদের পক্ষেও পসিবল নয়। তো অনেক কিছু প্রবলেম আছে লজিস্টিক্যালি। এবং এই যে ডে নাইট সিনের কথা অনেকে লিখছে কমেন্টে যে দিনে শুট করে সেটাকে রাত বানিয়ে দিয়েছে আর কি। এবং রূপম যেটা বলছিল যে রাতের সিকোয়েন্স দেখতে ভালো লাগে, বাট রাতের সিকোয়েন্স অ্যাকচুয়ালি তুমি যদি লাইট করে করো, সেটা আরো বেশি ডিফিকাল্ট টু শুট, বিকজ লজিস্টিক্যালি তোমাকে অনেক জোন লাইটিং করতে হয় এবং যেটা সেটা ভুল শিফট ভুলাইয়াতে করাটাও। গেলে, হ্যাঁ, ভুল ভুলাইয়া। ইভেন রঘু ডাকাতেও যে প্রি টিজটা ছিল, ওখানে যে দেবের যে লাস্ট শর্টস গুলো দেখবে, ওগুলো রাত্রে শুট করা, অ্যাকচুয়ালি রাতে শুট করা, হুম, হুম, ঠিক আছে? বা হুম, মানুষ ছবিতে দেখবে ক্লাইম্যাক্স এর দিকে ওরা যে ওই টিটাগড় জুট মিলে শুট করেছে, ওগুলো সব কিন্তু জিতের নাইট সিকোয়েন্স, কিন্তু মানে রাত্রিরেই শুট করা। হুম, কিন্তু হুম, দেবী হুম, চৌধুরানীর ক্ষেত্রে ওটা দিনে শুট করে রাত করে দিয়েছে। এবার দেখুন, হুম, এটাও লজিস্টিক প্রবলেম, যে ধরুন একটা জোন আছে, সেই জোনটাকে পুরোটা লাইট করতে হবে, সো অতটা লাইট করা করা মানে অ্যাকচুয়ালিতে এই ছবিগুলোতে কি হয়, ধরো ক্যাদির মতো ছবি পুরোটা নাইট দেখাচ্ছে, তো ওখানে হুম, ডিওপি কে একটা বড় চাঙ্ক টাইম দেওয়া হয় লাইট করার জন্য, তারপরে হুম, শুট করে, মানে একদিন ধরো লাইট করলো, পরের দিন ধরো শুট করলো। এবার সেটা তো বাংলা ছবিতে তুমি যদি ডিওপি বলে যে আমি একদিন লাইট করবো, লোকে বলবে ভাই হুম। তুই বাড়ি যা। তো আর না, ওই জন্য শ্রাবন্তী দেখো, ব্যাপার হচ্ছে যে লজিস্টিক্স এর একটা সমস্যা তো রয়েছে। তারপরে শ্রাবন্তীকে আবার বাবু সোনার মতন ছবি করতে হয়, তো যে কারণে একটু ব্যাপারটা আর কি প্রবলেম হয়ে যায় আর কি। তো এই এই সবকিছু মিলিয়ে আর কি হয়েছে ব্যাপারটা। তবে আশা করি আজকে ভবিষ্যতে শ্রাবন্তী পারবেন আজকে সাগর নিজেকে নীল নিয়ে। আজকে সাগর নীল একটু দুষ্টু মুডে আছে। না না, আমি বললাম আর কি, আর সবাইকেই করতে হয় আর কি, আমাদেরকেও তো করতে হয় অনেক ধরনের না, ফিল্ম। আমি সাগর নীলকে কিছু বলবো, লোকেরা বলবে, সাগর নীল নিজে বলবে যে এই তারা বাচ্চা ছেলেকে সবাই মিলে চাটন দেয়, সবাই মিলে ওকে নিয়ে খিল্লি করে, ও কিছু আমি বলতে পারে না। কোনোদিন আমি কোনোদিন ভিকটিম কার্ড খেলিনি। অডিয়েন্স অনেকে কমেন্ট করে হ্যাঁ, যারা সাগর নীলকে সাগর পেয়ে এরা এরকম করে। সাগর নীল পডকাস্টে গিয়ে বলে আমি কিছু বলতে পারি না, এই দুজন আমার থেকে বড়, তখন তারা আমাকে যা ইচ্ছা বলে, এগুলো এখানে বলবে না, ডিরেক্ট পডকাস্টে গিয়ে বলবে। না না, এই আমাদের আর কি আলোচনা করার বাকি আছে বলো? বাগি 4। ও বাগি বাবা, ফোর, বাগি ফোর নিয়ে কি আলোচনা করবো বলো তো? আমার দেখো, আচ্ছা, আমার একটা সিম্পল না, কথা, সেটা হচ্ছে ইন্সপিরেশন। আমার একটা প্রশ্ন হ্যাঁ, আছে। সাগরনী হ্যাঁ, দাঁড়াও, এটা নিয়ে কোনো কথা নেই, আমার একটা অন্য প্রশ্ন আছে। সন্দীপ রেড্ডি বাঙ্গা বাঞ্চ সবার ওপর রেগে যায়, সবাইকে গালাগাল হ্যাঁ, দেয়, এটা নিয়ে হ্যাঁ, গালাগাল দিল না কেন? তুই তাহলে লেখ টুইটারে যে ইউ হ্যাভ তাহলে কপিড মাই ফেস, এইসব বলে লেখ একটা তাহলে গালাগালি দে, সেটা দিচ্ছিস না কেন? ঠিকই কথা। সবাইকে গালাগালি না, দিতে পারি। সন্দীপ সন্দীপ রেড্ডি বাঙ্গা, শোনো, সন্দীপ রেড্ডি বাঙ্গা হচ্ছে যে গালাগালি দেবে, আহ, এইটার জন্য দেবে যে কেন টাইগার শ্রফ নিজের নায়িকাকে দুটো থাপ্পড় দিচ্ছে না, এইটার জন্য গালাগালি দেবে। কেন নিজে কপি করেছে সেটার জন্য গালাগালি দেবে না। ঠিক আছে? কপিতে বরং তো খুশি হচ্ছে যে আমার থেকে তো লোকে কপি করছে, এরকম মনে হ্যাঁ, হয়। যে দেখেছো, এরা এমন ক্যারেক্টার করেছি যে আরো 4টে লোক এটাকে নিয়ে ছাপছে, ওইটাতে আর খুশি আমার একটা হচ্ছে। জিনিস বলো, এই সাজিদ নাডিয়াডওয়ালার কি মাথা ব্যথা খারাপ? অ্যানিমাল একটা প্যান ইন্ডিয়া হিট ছবি, আর সেটা মানে রিলিজের 2 বছর পরেও সেটাকে নিয়ে লোকে কথা বলেই যাচ্ছে, প্রতি 2 মাস অন্তর অন্তর ওটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়, সন্দীপ বাঙ্গাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, কিছু না কিছু হতেই থাকে, এখনো লোকের মাইন্ডে ফ্রেশ।
সেখান থেকে এরম ভাবে কেউ সিন রিপ অফ করে। ওই যে সেই মাস্ক পরা ভিলেন, এখানেও সেই মাস্ক পরা, আর এখানে মাস্ক গুলো এমন পরিয়েছে দেখে মনে হচ্ছে তো ভাই কারণ মানে চোখ নেই ওখানে, যেরকম কি মাস্ক গুলোর মধ্যে চোখ ছিল, তারা দেখতে পাচ্ছে, এখানে তো মাস্ক গুলো ঢাকা পুরো, লোকে দেখতে পাচ্ছে কি করে? ওগুলো মাস্ক নয়, তোমরা ভুল করছো। ওগুলো গড়িয়াহাট মার্কেটে পাওয়া যায়, মেয়েদের ব্যাগ। ওগুলো চিকমিক চিকমিক ব্যাগ হয়, ওই ব্যাগ ওগুলো। ওগুলো মাস্ক না, ওগুলো মুখে পড়ে নিয়েছে। আমার সব থেকে হাইট লেগেছে এই বাগিপুরের ট্রেলারটা। মেয়ে আছে, জানি না আমি এখানে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা কি, যদি মালটা ঠাড়কি হয় তাহলে আলাদাই ব্যাপার। দেখবে দুটো বড় তরবারি নিয়ে একজনের পোদে ঢুকিয়ে এরকম উড়িয়ে দেয়। আমার ওটা দেখে এত হাসি লেগেছে, আরে ভাই, এটা কি, মানে এটা কোনো অ্যাকশন সিন হতে পারে? এবং সব থেকে হাইট লেগেছে হচ্ছে যে চারিপাশে আগুন লেগে আছে, সঞ্জয় দত্ত একজনের হাত কষ্ট করে কেটে তার হাতে আগুন লেগে সিগারেটটা ধরাচ্ছে। আরে ভাই, ডান দিকে বাঁ দিকে ওপর দিকে সব দিকে আগুন, সিগারেট এমনি ধরিয়ে নে, ভাই শুধু তো মানে হাতটা কেটে কেন আগুন ধরিয়ে ধরাচ্ছিস? বি প্রাককে দিয়ে গানও গাইয়েছে সেম, সঞ্জয় দত্তের লুকটা ওইরকম, ঠিক আছে, মানে সব। আর মার্কো থেকেও ঝেপেছে, মার্কো, তারপরে আমাদের কি বলে এই অ্যানিমাল, সব জায়গা থেকে দে ঝাপু। শুধু এবং জানো তো তুমি মানে এটা ফ্র্যাঞ্চাইজটাকে নষ্ট করলো, অ্যাকচুয়ালি ফ্র্যাঞ্চাইজটাকে এবং নষ্ট করলো। সব থেকে বড় জিনিসটা যেটা করেছে, তুমি এটা কি দেখেছো কিনা তোমরা জানি না, সবার আগে সব থেকে বড় ক্রেডিট রিটেন বাই সারি নাদিয়াদওয়ালা, যে কয়েক মাস আগেই হাগু লিখেছে হাউসফুল 5। স্টোরি, স্ক্রিন প্লে অ্যান্ড প্রডিউস বাই সাজিদ নাডিয়াডওয়ালা, ঠিক আছে, and মানে কো স্ক্রিন প্লে এন্ড ডায়লগস রাজত কাপুর, অ্যাডিশনাল স্ক্রিন প্লে এন্ড ডায়লগস রাজত আরোরা সরি। আর মানে রাজা তারোরা ভালো একজন রাইটার ছিল, মানে ওর কি দুঃসময় এসছে যে নাডিয়াদওয়ালার সাথে নিজের ক্রেডিট শেয়ার করতে হচ্ছে, মানে এর থেকে অপমানের কিছু নেই। রাইটার তো ছেড়ে দাও, রাইটারের চিরকালই দুঃসময় রাইটারদের চলে, অরিত্রদা ভালো বলতে পারবে এই বিষয়। কিন্তু ব্যাপার বাংলা হচ্ছে সিনেমা, বাংলা সিনেমায় এটা আচ্ছা অনেকে জানো তো, এই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত অ্যানাউন্স হওয়ার পরে, বা আরো যে ছবি মৃগয়া হয়েছে, বা ধরো আমাদের অভিরূপ দার সাথে যে ছবিটা হচ্ছে আবির দাকে নিয়ে, তো লোকে লিখছে তুমি তো প্রচুর পয়সা কামাচ্ছ। আমি বলছি ভাই, তো কোন স্বপ্নে বাঁচছো? বাংলা সিনেমায় রাইটার টাকা পায়? কি টাকা পায়? ওই টাকা তো যাতায়াতে খরচা হয়ে যায়। কি করে এদেরকে বোঝাই? না, রাইটার তো যেটা বলছিলাম যে রজতারোরা তো ঠিক আছে, সঞ্জয় দত্ত কি করছে, ভূতনি চুতনি করছে, ঠিক আছে, তারপরে এখন আবার না না, আমি না সঞ্জয় দত্তকে দেখে আমি বুঝে গেছি ভাই, সঞ্জয় দত্তের কোনো ইন্টারেস্টেড নেই, যে ভাই আমার কেরিয়ার শেষের দিকে আমি যা পাবো করবো। ওই জন্য তুমি দেখবে হ্যাঁ, যে রোল পায় ওর কিছু মাথা ব্যথা নেই। আর ওর তো এখন আর কিছু যায় আসে না, আর তো জীবনে নতুন করে কিছু পাওয়ার নেই, কিছু প্রমাণ করার নেই। ও গেল, করে দিল, চলে এলো। ও টাকা পেয়ে যাচ্ছে না, ও কেরিয়ারে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ওর কিছু যায় আসে না। তারপর তারপর সঞ্জয় দত্ত অতজনের সঙ্গে সেক্স করেছে, কোথায় কোথায় কি আছে সেসব তো আমরা জানি না, না সবার জন্য তো। আরে সঞ্জয় দত্তের একটা ফ্যান ওর জন্য কয়েকশো কোটি টাকার প্রপার্টি ছেড়ে গেছিল, জানো? এটা জানো তোমরা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি না শুনে আকাশ থেকে পড়েছি, আমি ভাবতেই পারিনি যে এটা সত্যি ঘটনা, এটা কিন্তু সত্যি আসলেই ঘটনা। নাকি হয়েছে এটা। হ্যাঁ, এরকম ফ্যান আমাদের জন্য ছেড়ে যেতে পারে, মানে কি অন্য একজনের ফ্যান কিনা আমাদের দিয়ে গেল, বললো এদেরকে দিয়ে দিই। আর আরেকটা সঞ্জয় দত্তকে নিয়ে হেভি খিল্লি হয়, একদিন দেখি করিশ্মা কাপুরের ছেলে আর আমাদের মনীষা কৈরালার ছেলের ছবি দিয়ে বলে যে একই রকম। সঞ্জয় দত্ত তো দেখতে হলো কি করে। একটা সঞ্জয় দত্তের একটা কল রেকর্ডিং আছে, ঠিক আছে, আবু সালেম আছে না, আবু সালেমের সাথে একটা কল রেকর্ডিং আছে, ইউটিউবে আগে ছিল, এখন জায়গাটা সরিয়ে দিয়েছে কিনা, ওটা তোমরা শুনে দেখো খালি, ওটা শুনে দেখো, যা খিল্লি হবে না, মানে হেসে মরে যাবে, ঠিক আছে। এরকম করে ফোন করেছে, করে বলছে যে কারিশ্মা কাপুরকে আন্ডারওয়ার্ল্ড থেকে কেউ একটা থ্রেট দিচ্ছে, ঠিক আছে, মানে ওটা বলছে যে ভাই একটু দেখে নাও, কারিশ্মাকে ফোন করে থ্রেট দিচ্ছে। এবার এটা সঞ্জয় দত্ত বলছে এইভাবে, বলছে একটা গালাগালি দিচ্ছে, হ্যাঁ, কিছু মনে করবে না, অডিয়েন্সদেরকে বলছে, হ্যাঁ ঠিক আছে। সঞ্জয় দত্ত বলছে ভাই, वो करिश्मा को रात को फोन करके ऐसा बोलता है कि तेरी माँ की বুঝতে পারলে তো, তেরি মা কি বলে, আর বলছে না, তুমি দেখবে মানে তোমার হাসি পেয়ে যাবে, অ্যাকচুয়ালি সিরিয়াস কনভারসেশন, বাট তোমার হাসি পেয়ে যাবে ভাই। তখন মানে বলিউডে কি হতো, মানে আর না, অন্যই লেভেলে। সঞ্জয় দত্ত পার্সোনাটাই এরকম, তুমি দেখবে একটা একটা ওর বাড়ির থেকে ও বেরোচ্ছে, এবার না ও দেখছে যে ওর যারা সিকিউরিটি গার্ড ফার্ড আছে বোধহয়, তারা হচ্ছে যে তখনও কাজে, এবার দিওয়ালির দিন, সঞ্জয় দত্ত বলছে হ্যাঁ যে দেখেছো ওইটা, দেখেছো তো, মানে হেভি খিস্তি হ্যাঁ দিচ্ছে, হ্যাঁ
ঠিক আছে, তাহলে যাও এক্ষুনি ছুটি নাও, ঠিক আছে। আরে এরকম কিরকম ভাবে বলছি, বেঞ্চো তুম লোগ কাম কিউ কর রহে, ছুটি নেই মিলি, কি বিচ্ছিরি ভাবে বলে দিল। না ঠিক না, আছে? আরেকটা ভিডিও দেখো, ঋত্বিকের বউ সুজেন, মানে ঋত্বিকের এক্স বউ, সরি, তো সুজেনের সাথে বেরিয়েছে পার্টি থেকে, এবার সবাই বলেছে বাবা বাবা ক্যা লাগ রা হ্যায় ক্যা লাগ রা হ্যায়, তখন আমি বলছি এ গান্ড, তো মথত খেয়ে আছে বুঝলে তো পুরো, এ গান্ডু बहन है समझा, और बलছে दारू पिया खाना खाया चल खा ले, বলে বলে সঞ্জয় দত্ত কি বলতো, ওদের যাই আসে না যে পাবলিক কি বললো, মিডিয়া কি বললো, আরে ওদের একটা ইয়েতে অজয় দেবগন বলছে, ওরা তখন ওরা শুট করছে, এই এলওসি ছবিটা শুট করছে, আর সঞ্জয় তো শরীর খারাপ হয়েছে, তো শরীর খারাপ হওয়ার জন্য ওদেরকে বলেছে কাউকে যে কেউ কিন্তু ওই সঞ্জয় দত্ত রুমে স্মোক করবে না। এবার ওরা সবাই ভাবছে ভাই একটা স্মোক তো করি, একটা টান দিই, এরকম বলতে বলতে সবাই একসাথে জড়ো হয়েছে। অজয় দেবগন অ্যাকচুয়ালি চেন স্মোকার। এবার তখন ওরা গিয়ে সবাই সঞ্জয় দত্ত রুমে বসে আছে, বলছে কি করব, স্মোক করতে পারবো না। এবার সবাই গিয়ে বসে রয়েছে, এবার অজয় দেবগন একটা সিগারেট ধরিয়েছে, অজয় দেবগন সিগারেট ধরিয়েছে, দেখার পরে সবাই বলছে আমরাও এক কাজ পেলে ভালো হতো। এবার সঞ্জু বাবা ডেকেছে অজয় দেবগনকে, ওরা কিছুক্ষণ পর দেখছে সঞ্জয় দত্ত শুয়ে রয়েছে, মাস্কটা একবার নেয়, পুরো সিনেমার সিন, মাস্কটা একবার নেয়, মাস্কটা খোলে, সিগারেট নেয়, সিগারেটটা চায়, মাস্ক নেয়, আবার সিগারেটটা নেয়, আর যেভাবে দেখাচ্ছে না অজয় দেবগন, পুরো মনে হচ্ছে ভাঙ্গার সিন, যে ভিলেন তার প্রবলেম আছে, সে তাহলে অক্সিজেন নিচ্ছে, আবার সিগারেট নিচ্ছে, আবার অক্সিজেন নিচ্ছে, আবার সিগারেট না নিচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, এটা যদি 25 বছর আগে হতো না, সন্দীপ রেড্ডি বাঙ্গা ও অ্যানিম্যাল সঞ্জয় দত্তকে নিয়েই করতো, সব থেকে অ্যাপ্ট হতো সঞ্জয় দত্ত। আর আরেকটা ঘটনা আছে সঞ্জয় দত্তের হেভি, ওই কপিল শর্মা শোতে এসে বলেছিল, বলছে अजय मेरा छोटा भाई है, वो उसके पास एक होम्योपैथी दवाई है, अगर थोड़ा ज्यादा हो जाए तो उसका 8 ड्रॉप पीने से सब ठीक हो जाता है। ওই এপিসোডটা সেরা এপিসোড ওটা। আর এই বিষয়টা পরে কপিল অজয় দেবগনকে জিজ্ঞাসা করেছে ক্লিপটা দেখিয়ে, যেটা অরিজিৎ বলছে, এই ক্লিপটা দেখিয়ে জিজ্ঞাসা করেছে, তখন অজয় দেবগন চুপ করে আছে। অজয় দেবগন মানে অজয় দেবগনের কমেডিটা অন্য লেভেলেই, ও কিন্তু হেসে হেসে কথা বলে না, ঠিক আছে, ও মানে এমন ভাবে রুড ভাবে বলে না, ওগুলোতেই ধুমা হাসি লাগে। কাজলের সাথে অজয় দেবগনের যতগুলো এপিসোড হয়েছে তুমি দেখলেই বুঝতে পারবে যে কাজলকে ও ইনস্ট্যান্ট যে কোনো টপিকে যে কোনো কথায় চেটে দেয়, এবং আমার অজয় দেবগনের হিউমারটা হেভি লাগে। অজয় দেবগন তো কাজলকে ভালোবাসে না, ও তো ভালোবাসে তাবুকে। আজকে আমাদের সিনিয়রই সব থেকে নোংরা এপিসোড হচ্ছে, আজকে পুরো পুরো কেচ্চা হচ্ছে। আরে অজয় দেবগন একটা ভিডিও ভাইরাল হয়েছিল, কাজল কেক কাটছে, অজয় দেবগনের কাজলের বাড়ির লোকেরা দাঁড়িয়েছে, অজয় দেবগন কোনায় পিছনে দাঁড়িয়ে আছে, মুখে না কোনো হাসি না হাততালি দিচ্ছে, এরকম করে চুপ করে দাঁড়িয়ে আছে। না অ্যাকচুয়ালি কিন্তু এই অজয় দেবগনও দেখবে অনুপমা চোপড়াকে একটা ইন্টারভিউ দিচ্ছে, সেখানে অজয় দেবগনকে প্রশ্ন করেছে, অজয় দেবগন ওটা মানে চেপে গেছে যে তুমি বন্দুক নিয়ে কলেজে চলে গেছিল, অজয় দেবগন নাকি বাবার যেহেতু অ্যাকশন ডিরেক্টর ছিল, বন্দুক নিয়ে চলে গেছিল। তো অজয় দেবগনও মানে ওরকম সিরিয়াস থাকে, একটা সিরিয়াস ফেস নিয়ে কথাবার্তা বলে, তাই নাহলে আসলে নিজের জামানাতে করেছে অনেক কিছু, এখন আর ওগুলো মানে কি করতে চায় না, বেরোক চায় না আর কি। অ্যাকচুয়ালি এরা সবাই দেখো, এরা যখন কম বয়সে ছিল না, তখন তো বলিউড এরকম ছিল না, মিডিয়াও এরকম ছিল না, তো এরা তখন ধুমা মস্তি করছে। এই যে অক্ষয় কুমার, এই যে আজকে লোকে বলে কার্তিক আরিয়ান প্লে বয় প্রেম করছে, এই করছে, অক্ষয় কুমার নিজের জমানায় না বাপ ছিল কার্তিক আরিয়ানের, ঠিক আছে তো, অক্ষয় কুমার বাপ ছিল, ঠিক আছে। এরা কেউ মানে এরা নিজেদের কম বয়সে যা ছিল, অজয় দেবগন, অক্ষয় কুমার, তারপরে আমাদের সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, সব এক এক মাল ছিল। এদের মধ্যে ভদ্র যদি কেউ হয়ে থাকে, সানি দেওল চিরকালই ভদ্র। সানি দেওল এইসব কেচ্ছা বাওয়ালে কোনোদিনও থাকতো না, মানে ওর তুমি পুরোনো জিনিসও দেখো, কোনো তুমি ওরকম পাবে না। যে না যতদূর আমি জানি আমিরও একটু সিরিয়াসই ছিল গোড়া থেকে। ও ফ্যামিলি ম্যান, ও সবে আমির খান প্রেম টেম চিরকালই করেছে বহুত, বাট ওই মানে ওরটা হচ্ছে ভদ্র, ওরকম টাইপের, মানে মানে ম্যানলি ব্যাপার স্যাপার ওইসব। যার কথা ভুলে যাচ্ছ তার কথা বললেই না, আমি বিবেক ওবেরয়ের ওই কথা যতবারই মনে পড়ে, যে মালটা স্টেজে পারফর্ম করলো এবং করার পরে সালমান খানের দিকে তাকিয়ে এরকম করে করে যাচ্ছে, ঠিক আছে, আর সালমান খান বসে আছে। সালমানের কিন্তু এটা একদম ইনিশিয়াল ডেজে কিন্তু এরকম ইমেজটা ছিল না কিন্তু, বা আমি জানি না পার্সোনাল লাইফে তো আর জানবো না কি করেছে,
বাট এইটা কিন্তু হয়েছে লেট 90s থেকে এই ইমেজটা এসছে, যে ব্যাড বয় ইত্যাদি, এগুলো তবে লেট একটা 90s থেকে বিষয়, ওটা এসছে। বিবেক ওবেরয়ের কিন্তু একটা বড় দোষ ছিল ওই বিষয়টায়। মানে যখন হচ্ছে ওই কিউ হো গয়া না ছবিটার কাজ হচ্ছে, যখন এটা সালমান জানতে পেরেছে, সালমান ওকে রাত্রেবেলা কল করে থ্রেট ফ্রেট দিয়েছে, ঐশ্বর্য বলছে আমি ব্যাপারটার মধ্যে থাকবো না, তখন কিন্তু মানে এটা নিয়ে আরবাজ খান একটা স্টেটমেন্ট দিয়েছিল, আরবাজ খানকে জানিয়েছিল। আরবাজ খান যেহেতু বন্ধু ছিল, বিবেক ওবেরয়ের সোহেল খান সাহেব বন্ধু ছিল, তো বলেছিল, ওরা তখন বলেছিল দেখ আমরা মানে মুম্বাইতে নেই, আমরা মুম্বাইতে কালকে যাচ্ছি এবং গিয়ে ভাইজানের সাথে কথা বলছি, তুই একদম চিন্তা করিস না, আমরা সামলে। ও কি করেছে, সেই রাতেই সারা প্রেস কনফারেন্স করেছে। এবার অলরেডি তখন বিবেক ওবেরয়ের হাতে অনেক ছবি, প্রেস কনফারেন্স করে সালমানের দিকে ইন্ডিকেট করে এই পুরো বিষয়টা বলেছে যে আমি ঐশ্বর্যের সাথে সিনেমা করছি, একজন যে ওর সাথে প্রিভিয়াস ছবি করেছে আমাকে থ্রেট দিচ্ছে, সারা রাত ধরে এতগুলো কল করেছে, আপনারা মিস কল দেখুন। এটা নিয়ে এত লেখালেখি হলো, এরকম চর্চা হলো, ওর 4টে সাইন করা ছবি হাত থেকে বেরিয়ে গেল। পুরো ওই রাতারাতি বিবেক ওবেরয়ের পুরো একদম কেরিয়ার এই জায়গা থেকে এরকম ভাবে পড়ে গেল। ওটা খুব বাজে হয়েছিল বিবেক ওবেরয়ের, না না, মানে খুব প্রেস ভুল। কনফারেন্সটা করা উচিত হয়নি, অত বার খেয়ে প্রেস কনফারেন্সটা করা উচিত হয়নি। এটা ওরকম ভাবে করে না বিশাল ঝাড় করে, ওটা দরকারই ছিল না, দেখো, সবাই বলেছিল যে এইটাকে অ্যাকচুয়ালি প্রথম প্রথম কথা, আমার কথা হচ্ছে বিবেক ওবেরয় ভাই সালমান খানের গার্লফ্রেন্ডের সাথে তুই প্রেম করতে গেছিস কেন? ওর সালমানের সাথে যতই যা চলুক, ও এসে তোকে কেঁদে শোনাচ্ছে, তোর কি দরকার? দূরে থাক ভাই। সে তো ওটা শাহরুখের ভালো চালতে হয়েছিল। চালতে শাহরুখের চালতে চালতে নায়িকা কে ছিল? ঐশ্বরিয়া রায় ছিল। ঠিক আছে, 10-12 দিন ঐশ্বরিয়া রায় শুট করেছে চালতে চালতে, রোজ সালমান সেটে পৌঁছে যেত। তোমরা কি জানো, তোমরা দেবদাস দেখেছো? দেবদাসে দেখবে একটা গান দেবদাস আছে, গিয়ে দেখেনি। হ্যাঁ, তো দেবদাসে একটা গান আছে, ওই দেখবে ওই নদীর পাড়ে আর কি, যখন সেই ওইদিকে কিরণ খের নাচছে আর এখানে দেখাচ্ছে শাহরুখ আর ঐশ্বরিয়া প্রেম করছে নদীর ধারে, তো দেখবে ঐশ্বরিয়ার পায়ে একটা কাঁটা ফুটে যায়, তো ওটা দেখবে ক্লোজ আপ শটে বার করছে, যে হাতটা বার করছে ক্লোজ আপে ওটা সালমান সালমান। সালমানের হাত। তো সালমান হুম। অ্যাকচুয়ালি ভানসালি সেটে গিয়ে বসে থাকতো, ঠিক আছে, এবং বলছে ক্লোজ শটে আমি শাহরুখকে হাত দিতে দেবো না, আমি গিয়ে পায়ে হাত দিচ্ছি। এবার শাহরুখ কিন্তু এটা খুব ট্যাক্টফুলি ডিল করেছে, বা চালতে চালতে সেটে এসে সালমান কিন্তু ডিস্টার্ব করতো, অনেকবার ঝামেলা হয়েছে, শুটিং ডিলে হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে। শাহরুখ লাস্টে যখন দেখছে যেটা হচ্ছে না, শাহরুখ ওটাকে খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করে ওকে রিপ্লেস করে দিয়েছে, দিয়ে রানী মুখার্জিকে নিয়ে এসছে। তো বিবেক ওবেরয়ের ফার্স্ট প্লেস তো প্রথম কথা ওই জিনিসটার মধ্যে ঢোকাই উচিত হয়নি, সেকেন্ড হচ্ছে প্রেস কনফারেন্স করা উচিত, এটা আমার মনে হয় আর কি। অনেকে বলতে পারে তুমি সালমানের ফ্যান বলে বলছো, বাট সেরকম না। বাট কারণ হচ্ছে কি, তুমি পাবলিকলি এসে ওটা বলাই, ওটা প্রথম কথা ঢোকাই উচিত হয়নি আর কি, কারণ না, ও এই একটা সবকিছুর কেরিয়ার এই ফেজে। সবকিছুর মধ্যে দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে বিবেক একটা ভালো অ্যাক্টার ছিল, অনেক কিছু হতে পারতো, সেই কেরিয়ারটা ভুগে চলে গেছে, এটাই খারাপ ব্যাপার। আমার একটা পৃথ্বীরাজ সুকুমারানের একটা দেখছিলাম, ইন্টারভিউ দেখছিলাম, সেখানে এম পুরাণের যে ফার্স্ট পার্টটা ছিল, লুসিফার, লুসিফার। ওটাতে হ্যাঁ বিবেক ভিলেন হয়েছিল। বিবেকের প্রশংসা করছিল যে যে ডায়লগ দিয়ে দেবে, যখন দিয়ে দেবে টাকাটাক টাকাটাক মুখস্থ করে ডেলিভার করে দেবে, খুব প্রশংসা করছিল পৃথ্বীরাজ ওখানে, এবং একটা ভালো ছিল। এটাই একটা খারাপ ব্যাপার ঘটেছে। আরে বিবেক ওবেরয় ফার্স্ট ছবি কোম্পানি, তারপরে Company, সাথিয়া, দাম, আতিয়া, সব কি কটা লাইন সিনেমা। আপ! বিবেক ওবেরয় এবং অভিষেক বচ্চন, এই দুজন যখন ডেবিউ করেছিল, আর হচ্ছে ঋত্বিক রোশন, এই তিনজনের ডেবিউতে মানে এদের পরপর দুটো ছবি, মানে অভিষেক বচ্চন একই বছর দুটো ছবি এসছে, দুটো ছবি কিন্তু বক্স অফিসে ওপেনিং ব্যাপক নিয়েছিল, তারপরে ছবি চলেনি আলাদা ব্যাপার। আর ঋত্বিকেরও তাই, ছবি ওপেনিং ভালো নিয়েছিল, মানে কাহনা প্যারে একদম ব্যাপক ওপেনিং নেয়নি, বাট যেটা নিয়েছিল নিউ কর্মে যথেষ্ট ভালো। অভিষেকের তো রেকর্ড ব্রেকিং ছিল, ওই যে ছবিটা, আরে যেটা মানে ইয়ের সাথে ক্ল্যাশ করেছিল, কি নাম ছিল ছবিটার, আরে বলো না, রিফিউজি। রিফিউজি সে বছরের সব থেকে বড় ওপেনিং নেওয়া ছবি ছিল। আর একই রকম কিন্তু বিবেক ওবেরয়ের, মানে এদের কিন্তু লোকে চিনে গেছিল প্রথম ছবি থেকে, বিবেক বিবেক বাট ওবেরয় তারপর 2001 সালে করেছে ডেবিউ, মানে ওদের থেকে একটু পরে করেছে, ওর থেকে একে পরে করেছে। করেছে, বাট ওরও কিন্তু ডেবিউ খুব ভালো হয়েছিল, বাট নিজের কেরিয়ারটাকে পুরোপুরি। আর না, আমার অ্যাকচুয়ালি সালমানের সঙ্গে ঐশ্বর্যের থেকেও না বেশি সালমানের সঙ্গে ক্যাটরিনাকে, মানে অফ ক্যামেরা তুমি যদি যে সমস্ত মানে দৃশ্যগুলো দেখতে পাওয়া যায় কি ওদের পুরনো ছবি টবি, আমার সালমান ক্যাটরিনা হেভি লাগতো, কিন্তু হলো না বিয়েটা আর কি, শেষ অব্দি ভিকি না কৌশল আমার, পেয়ে। যাই হোক। না ওই সময় সালমান আর ঐশ্বর্যকে কিন্তু হেভি লেগেছিল আমাদের লেচুকে সানামে, না। কিন্তু বাজিরাও মাস্তানি অ্যাকচুয়াল কাস্টিং সালমান আর ঐশ্বরিয়া, হুম, হুম, হুম। তো এবং হেভি হতো যদি ও বাজিরাও হতো আর ও মাস্তানি হতো, হেভি লাগতো কিন্তু। না, সালমান সেই খানের না এইটাই প্রবলেম হয়ে গেছে যে সালমান খানের না আর জীবনে কিছু, এইটাই যে ছবি টবি ভালো করছে না, ওর পার্সোনাল লাইফটা শেষ হয়ে গেছে। একটা লোক লাগে ভাই বয়সকাল, এখন তো বয়স হয়ে গেছে, এখন কেউ নেই, ওইটাতেই আমার মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে। ওর না আর কোনো কিছু নেই, মনে হচ্ছে যেন মানে আর ঠিক আছে করছি করছি, প্রাণ নেই আর কি, যেন কিরকম একটা একটা বউ থাকলে প্রাণ থাকতো,
বউ না থেকে সালমান খানের সমস্যা হয়ে গেছে। না এমন রূপমকে হতেই বোঝাও, পারে। রূপমের বয়স হচ্ছে, বিয়েটা করছেন না। ঘুরে ফিরে সেই আমার দিকেই, আমি জানতাম যেটা হবে, কবে হবে এটা ভাবছিলাম, যেটা আমি আচ্ছা, বলছিলাম এমন হতেই পারে। অভিষেক হ্যাঁ, বচ্চন না, অভিষেক বচ্চন ঐশ্বর্য ডিভোর্সটা যদি হয়ে যায়, সালমান খান আর ঐশ্বর্যর আমরা একটা বিয়ে দেখতে পাচ্ছি আজ থেকে আরো 10 বছর পরে। তুমি ভাবো তো ঘুরিয়ে পিকচারটা কি যাবে। না তাহলে কি অভিষেক আর নিমরাত করের বিয়ে হবে, এইটা তুমি বলতে চাইছো? আমি ওটাতে ইন্টারেস্টই নই, আমি ইন্টারেস্টেড হচ্ছে সালমান খান ঐশ্বর্য দেখা হয়ে যাচ্ছে। এবং ঠিক নামাস্তে লাগলে একটা সিন ছিল না, যে অক্ষয় কুমার বুড়ো হয়ে রয়েছে দাঁড়িয়ে আছে এক জায়গায়, ওই ক্যাটরিনা এসছে, মুখ থেকে মাস্কটা খুলছে, বললো তুমি আবার আমার সাথে দেখা করতে এলে, ওরকম ঠিক হামদিল এচুয়েসা নামের ব্রিজের এপারে সালমান দাঁড়িয়ে রয়েছে, অভিষেক এপার থেকে কাল্টি মারলো, ঐশ্বর্য ছুটতে ছুটতে আসলো, ঠিক আছে, নিচে দাঁড়িয়ে সঞ্জয়লা ভানসালি, আর পুরো টেলিকাস্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সালমান দাঁড়িয়ে রয়েছে এরকম ভাবে, আর আসলো ঐশ্বর্য এসে জড়িয়ে ধরলো। আর কি চাই, কে কে ওপর থেকে খুশি হবে যে ভাই আমার গানটা সার্থক হলো আজকে। আমির খান কি যাচ্ছে। তৃতীয়বার বিয়ে করবে? আমির খান আর না করলেও তো বউই তো। না আমির খানেরটাই সালমান খান বুঝলো না, মানে সালমান খানের ভাগেরটা আমির খান করে নিচ্ছে, এইটাই যাচ্ছে সিচুয়েশন। আমি আমি অডিয়েন্সকে একটা জিনিস বলতে চাই, অডিয়েন্স এটা বুঝতে পারে না। অডিয়েন্স ভাবে সাগরনীল খুব ভোলা ভালা, খুব মিষ্টি একটা ছেলে। সাগরনীল কিন্তু সব থেকে ঢ্যামনা আমাদের তিনজনের মধ্যে। এবং কেউ ভাবে না। এবং সব থেকে হর্নিও সাগরনীল। সাগরনীল বিশাল কামুক, আপনারা দেখবেন ওর কথায় বুঝতে পারবেন। না, আমি বলছি শোনো না, একটা সিরিয়াস ছবি নিয়ে কথা বলি। এই ছবিটা নিয়ে বেশি কথা হচ্ছে না, বাট আমাদের মনে হয় কথা বলা উচিত। সেটা হচ্ছে তেহরান, জন আব্রাহামের ছবি। ঠিক আছে, খুব মানে নিশ ছবি হয়েছে, কিন্তু খুব ওয়েল রিসার্চড একটা ছবি, ট্রু টু দ্য জনরা। এবং জন যেরকম একটা ছবি করেছে, তুমি দেখবে ছবিটা অনেকটা পোর্শন কিন্তু পুরোটা সাবটাইটেল, মানে ফরেন ল্যাঙ্গুয়েজেই কথা হচ্ছে। সো এই জিনিসপত্রগুলো এবং ছবিটা যে বিষয়বস্তুটা তুলেছে সেটার মধ্যে একটা ইনোভেটিভনেস আছে, যে জেনারেলি আমরা যখনই এসপিওনাজ ফিল্ম দেখতে পাই, সেখানে সেই ইন্ডিয়া পাকিস্তান বা বড়জোর ইন্ডিয়া চায় না, সেখানে একটা ইসরায়েল ইরানের যে ঝামেলা সেইটার দিকে গিয়ে পুরো ব্যাপারটাকে দেখানো। বাট ছবিটা আর যেভাবে শুট করেছে সেটাও কিন্তু খুব ভালো, ইন্টারন্যাশনাল ছবিটি লুক এন্ড ফিল রয়েছে। বাট আনফর্চুনেটলি ছবিটা ড্রামা বা ইমোশনটা সেই লেভেলে ওয়ার্ক করেনি, বা সেই লেভেলে টেনশনটাও ওয়ার্ক করেনি। কিছু খামতি আছে ছবিটার মধ্যে, কিন্তু অ্যাটেম্প্ট হিসাবে কিন্তু আমার খুবই অনেস্ট লেগেছে ছবিটা। তোমাদের কি মনে হয়? একদম। দেখো আমার আমার তো হ্যাঁ বল। বল তুই বল। না দেখো, যেটা অরিত্রদা মেনলি বললো যে অনেস্ট অ্যাটেম্প্ট, একটা ভালো ছবি বানাতে চেয়েছে বা সেটার মধ্যে কিছু ইস্যুস হয়েছে, সেটা হতেই পারে, কিন্তু এরকম নয় যে একটা ভুলভাল জিনিসই আমি টার্গেট করছি অ্যাট দি ফার্স্ট প্লেস। আর স্পাই বললে আমার মনে হয় যে সেটার মানে স্পাই বললে স্পাইয়ের কিছু সত্তা থাকা দরকার। এমন যেন না হয় যে যেটা আগের দিন রূপমদা বলছিল যে ওই 2 হাত দিয়ে ট্রেনের 2টো বগি আলাদা করে দিচ্ছে, মানে এগুলো আর কি, মানে একটা মানে যেহেতু ওয়াট টু আর তেহরান খুব ক্লোজ, একই দিনে মুক্তি পেয়েছে অ্যাকচুয়ালি, মানে তোমার তেহরান নিয়ে আলোচনা করতে গেলে ওয়াট টু তোমার মাথায় যেহেতু রয়েছে আসবেই আলোচনা, এটা জোর করে আনছি এরকম ব্যাপার নয়। কিন্তু তো আমার মনে হয় যে একটু মানে তেহরানের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটাই যদি একটা সেরকম একটা ভালো অথেন্টিক যেটা রিয়েল লাইফে ঘটেছে সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে স্ক্রিন প্লে লিখতে পারে ওয়াইআর এর, এবং তার সঙ্গে এবার ওরা অ্যাড করুক, একটু মশালা অ্যাড করুক অ্যাকশনটা। আর আমার মনে হয় না যে মানে সব সময় যে ওরকম অ্যান্টি গ্র্যাভিটি দেখাতে হবে যে জুনিয়র এনটিআর ঝাঁপ মারছে মানে ট্রেনের ওপরে প্লেনের ওপরে, তবেই সেটা সিটিমার মুভমেন্ট হবে। রুটেড রাখলে সিটিমার মুভমেন্ট হবে না এরকম ব্যাপারও কিন্তু নয়, রুটেড অ্যাকশন না, করেও কিন্তু সিটিমার মুভমেন্ট তৈরি হবে। আদিত্য ধার তো তার বিগেস্ট এক্সাম্পল। আদিত্য ধারের এই যে ধুরন্ধর, এটা তো যথেষ্ট গ্রাউন্ডেড। ধুরন্ধরের টিজারটা তো গ্রাউন্ডেড। ধুরন্ধরে তো ট্রেন থেকে ঝাঁপ মারছে না, কিন্তু অত অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। বা তুমি যদি আদিত্য ধারের উড়িও দেখো, উড়িও কিন্তু যথেষ্ট গ্রাউন্ডেড একটা ছবি, রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো, কিন্তু ওর মধ্যেই টেনশন বা থ্রিল ক্রিয়েট করেছে। বা ইভেন আর্টিকেল 370ও যেটা প্রডিউস করেছিল, তো সেইটাও আর কি। তো মানে ওয়াইআরএফ এর সাথে কম্পারিজন ছাড়ো, ওরা তো পয়সা দিয়ে, আর ওদের তো রেফারেন্স পয়েন্টটা মিশন ইম্পসিবল। বাট তেহরান আমার মনে হয় আমার যেটা ভালো লেগেছে যে জন কিন্তু দেখো, এটা আমরা সবাই জানি যে জনের কেরিয়ারে একটা মানে কমার্শিয়াল সাকসেস দরকার, ঠিক আছে, মানে ধরো লাস্ট ছবিটা একটু বক্স অফিসে পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে অ্যাটাক করেছে, তারপরও জিম ক্যারেক্টারটা করলো, তো একটা 100 কোটি পেয়ে গেলে সেটা ভালো আর কি। মানে সবসময় সিরিয়াস সাবজেক্ট নিয়ে কাজ করে, খুব যে ছেলে খেলা ছবি করে একদম রোদ্দি, মাঝে একটা সত্যম বাবু জায়তে ফায়তে করে ফেলেছে আলাদা বিষয়, তো জন কিন্তু মোটামুটি একটা ডিসেন্সি মেনটেন করে। কিন্তু এই ছবিটা সত্যমেব জয়তে 1 কিন্তু হিট হয়েছে, সত্যমেব জয়তে 1 কিন্তু অ্যাকচুয়ালি হিট ছবি।
তো মানে কমার্শিয়াল সাকসেসের কথা না ভেবেও যে এই সাবজেক্টটাকে নেওয়া, কারণ এতটা পোর্শন যেটা অয়তদা বললে সাবটাইটেল, মানে এটা অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাচ্ছে যে মানে যে করছে সে ভালো মতো জানে, করার সময় জানে যে এটা কিন্তু প্রচুর যে একেবারে সাকসেস আসবে সেরকম ব্যাপার নয় কিন্তু। আর জন তারপরেও বলেছে যে সে চায় তার সমস্ত ছবি হলে মুক্তি পাক। তো তেহরান অ্যাকচুয়ালি মানে ম্যাডডকের দিক থেকে ভেবে দেখলে, প্রডিউসার পয়েন্ট অফ ভিউ থেকে সে তার মতো ঠিকই সিদ্ধান্ত নিয়েছে। মানে এই ছবিটা কিন্তু খুব একটা হলে, মানে এতটা পোর্শন সাবটাইটেল এটা আমরা নর্মালি বলিউডের ছবিতে দেখতেই পাই না। বলো রূপম, বলো কিউকে দেখে কেমন লাগলো সিনেমাটার মধ্যে? আমার কিউকে হেভি লেগেছে। আমি সাগনিলকে টেক্সট করেছিলাম, আমার কিউকে হেভি লেগেছে। কিউর যে ক্যারেক্টারটা প্রথমে যেরকম ওকে পিনটা দিল না, যে কারণে ও মানে আরো বেশি ইমোশনাল হলো, তারপরে ব্যাপারটা এর মধ্যে ঢুকলো, মানে ওটার মধ্যে ইন্টারেস্ট পেলো, ইনভেস্টিগেট করলো ওটাই। দেখবে ছবির শুরুর যে জায়গাটা না, ওটা পুরো পাতার লোকের মতো, যেটা বাচ্চাটার কেউ নেই, ও চেয়েও বাচ্চাটাকে দূরে যেতে পারছে না, কোথাও এটাকে নিজের মেয়ের কথা মনে হচ্ছে। ওটা আমার হেভি লেগেছে। এবং ছবির প্রথমে সিকোয়েন্সটা দেখবে, ওর ওয়াইফ ফোন করে বলছে যে ওকে আনতে গেছে, ও বলছে হ্যাঁ পৌঁছে যাবে, এবং গাড়িতে বোমটা লাগায়, আমাদের মনে হয় কি জনের মেয়ে মারা যাবে, কিন্তু এক্স্যাক্টলি। জিনিসটা হয় হচ্ছে অন্যরকম। ওই যে ছোট্ট ট্রিটমেন্ট, ওটাকে কিন্তু স্পুন ফিট করেনি, বাট ব্যাপারটা খুব ভালো লেগেছে। এবং ওই ব্লাস্টের অ্যাম্বিয়েন্সটা আমার হেভি লেগেছে। আর ছবির সব থেকে ভালো লেগেছে হচ্ছে অ্যাকশন সিকোয়েন্স। মানে ওই ইমোশনটাকে অরিত্র বললো, মানে ইমোশনটাকে আরো কাজে লাগাতে পারতো সেকেন্ড হাফে, বাট ইমোশনটা নেই। যখন মানসি সিলার মরলো, আমার তো মনে হলো ভালোই হয়েছে, মানসি সিলার যে বাজে অভিনয় করছিল, মরে যাওয়াটা বেটার। বাট ছবিতে ওই ফরেন অ্যাক্টর গুলো এত ভালো কাজ করছে, যে অ্যান্টাগনিস্ট হয়েছে, তোমার ওই ওদের যে জেনারেলটা, বা এখানে যারা ইনভেস্টিগেট করছে, আর জনকে আমার হেভি লেগেছে। নীরু বাজওয়া হেভি পারফরমেন্স, প্রত্যেকের খুব ভালো। তবে জনের মানে একটা হয় না যে ইনভলভ, এত সিরিয়াস লাগে জনকে দেখতে, মানে বিশ্বাস হয় যে এ একটা এজেন্ট মনে হয়। এবং ওয়ান টেক শটটা দেখবে, ওই যে কন্টেনার ওপরে চড়তে চড়তে যাচ্ছে, ওখান থেকে উঠে উঠে ফায়ার করছে, খুব সুন্দর, মানে কোরিওগ্রাফি ওয়াইজও খুব ভালো। তারপর হচ্ছে যে বডিটাকে একটা লোকে কিডন্যাপ করলো, যেরকম ভাবে দুটো গাড়ি গিয়ে চেস করে, ভালো। তো আমার এই ছবিটা দেখে মজা লেগেছে। এবং আমি যেহেতু ওয়ার্ড টুর পরেই কাইন্ড অফ এই ছবিটা দেখলাম, আমার মনে হয় যে এই ছবিটা বানাতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট এই ছবিটা থেকে সিরিয়াসনেসটা ওরা বড় করতে পারে, যে আমরা এরকম একটা মাইন্ড ছিল ছবিটা বানাবো, এরকম হয় একটা স্পাই। কিন্তু আজ থেকে বলো না, আজ থেকে 10 বছর আগে বেবি এসছে, আজকেও টিভিতে বেবি দেখলে মনে হয় একটা স্পাই থ্রিলার দেখছি, একটা ছবি বেবি দেখছি। মারাত্মক রিপিট ভ্যালু আছে। বেবি টেলিভিশনে তুমি দেখবে রোজই দেয় প্রায়, কারণ ওটা রিওয়াচ ভ্যালু মারাত্মক। মারাত্মক। বেবির মতো আমি ছবি। বলছি আর না না, আমি এই একটা কথা বলে নি, আর অডিয়েন্সের যদি মানে একটু মাসি, একটু হালকা মাসি, মানে খুব মাসি বলছি না, হালকা মাসি স্পাই দরকার, তাহলে সেটা হচ্ছে একজনই, শ্রীকান্ত। মানে যদি শ্রীকান্তকে নিয়ে কোনো সিনেমা আসে না, মানে উড়িয়ে দেবে, আগুন লেগে যাবে। আমার তো মনে হয় ব্লকবাস্টার হয়ে যেতে পারে। তুমি শ্রীকান্তের ক্যারেক্টারটার কথা বললে, আমাদের ফ্যামিলি ম্যান, আমি তোমাদের একটা ইনফরমেশন দিই, এটা জানি না তোমরা জানো কিনা। অ্যাকচুয়ালি রাজন ডিকে ওই চরিত্রটা কার জন্য লিখেছিল জানো? চিরঞ্জীবিকে নিয়ে ওরা ছবি করতে চেয়েছিল, এই ক্যারেক্টারটাকে নিয়ে। এবং ওরা তখন অ্যাপ্রোচ করেছিল কোন প্রডিউসারকে জানো? যে হচ্ছে ওই না মানে যে আমাদের নাগাশ্বিনের যে ছবিটা এলো কালকি, তার যে প্রডিউসার, ভেজন্তী মুভিস, ওই অশ্বিন দত্ত না কি যেন নাম ওনার, অশ্বিন দত্তই তো মনে হয়। মনে হয় হুম হুম। হ্যাঁ, তো ওই ঠিক sure ওই নই, হ্যাঁ। ভদ্রলোককে অ্যাপ্রোচ করেছিল। তো উনি আর কি খুব চেষ্টা করেছিলেন, ওনার স্ক্রিপ্টটা হেভি লেগেছিল, তো উনি প্রচুর চেষ্টা করেছিলেন চিরঞ্জীবিকে দিয়ে ছবিটা করানোর। তখন রাজন ডিকে এতটা পপুলার হয়নি, বুঝলে তো? মানে এটা হচ্ছে একদম ওদের আর্লি ডেজে আর কি, তখন ওরা সবে ধরো তেলেগুতে একটা ছবি প্রডিউস করছে। খুব চেষ্টা করেছিল, তো বাট আলটিমেটলি চিরঞ্জীবি করেনি, বিকজ ওদের ভাষায় ওটা কমার্শিয়াল নয় সেই মুহূর্তে দাঁড়িয়ে। পরবর্তীকালে ওটাকেই ওরা মানে সিরিজ বানিয়ে ফ্যামিলি ম্যান বানিয়ে গ্লোবাল হিট হয়ে গেছে। তো ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে উনি বলছিলেন যে ওটা প্রথমে আমার কাছে এসেছিল, আমার করার খুব ইচ্ছে ছিল, আমি চিরঞ্জীবিকে মানে খুব অ্যাপ্রোচ করেছিলাম, চেষ্টা করেছিলাম, বাট আলটিমেটলি হয়নি আর কি। বাট ওটা চিরঞ্জীবিকে মাথায় রেখেই লিখেছিল, যে চিরঞ্জীবি একটা এরকম এজেন্ট যে ফ্যামিলিও সামলায় এবং তার সাথে এজেন্টও, যেটা আর কি শ্রীকান্তের ক্যারেক্টারটা। হ্যাঁ, যাই হোক, বলো রূপম। আর তেহরানের ব্যাপারটা কি বলতো, এই যে জনের মানে একটা ডিপ্লোমেসির যে কমপ্লিকেশন, একটা একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার হয়ে গেলে সেটার যে কমপ্লিকেশন, সেটার একটা ছোঁয়া পাওয়া যায়। আমি বলবো না যে খুব যেটা রিয়েলিটিতে হয় সেটা একদম দেখিয়ে দিয়েছে, রিয়েলিটি আরো ডিফিকাল্ট, কিন্তু সেটার একটা টাচ পাওয়া যায়, বোঝা যায় যে একটা একটা স্পাই ছবি দেখছি। এবার সেই জিনিসটাই মানে আর কি ম্যাক্সিমাম ইন্ডিয়ান স্পাই ছবিতে পাওয়া যায় না। আর যেহেতু আর একটা ডিরেক্ট ছবি লিঙ্ক আমি দেখেছিলাম, ইন্ডিয়ার সঙ্গে। আর একটা ছবি আমি দেখেছিলাম হেভি মস্তি লেগেছিল, লোকে ছবিটাকে খুব একটা বেশি পাত্তা দেয় না, কারণ 2012তেই লোকে একটা টাইগার দেখে মস্তি পেয়েছিল বেশি।
সেটা হচ্ছে এজেন্ট বিনোদ। আমার এজেন্ট Agent বিনোদটা না জানি না কেন আমার ভালো লাগে। এবং ছবির শেষের যে জায়গাটা যখন কারিনা কাপুর সার্ভাইভ করতে পারলো না এবং মানে অক্সিজেন মাস্ক খুলে ওকে এটা বললো, তারপরেও দেখবে সাইফ আলী খানের ক্যারেক্টারটা মানে একটু ইমোশনাল হলেও পরের মিশনের জন্য তৈরি হয়ে যায়। মানে ওখানে না একটা স্পাইকে অনেক এগিয়ে দেয়। এবং এজেন্ট বিনোদের যা স্টাইলাইজেশন, যা অ্যাকশন, সাইফ আলী খানকে যেরকম দেখতে লেগেছিল, আমার মানে শ্রীরাম রাঘবানের ওই কাজটাও হেভি লাগে, মানে মস্তির কাজ, একটা ভালো কাজ। ইভেন ফ্যান্টাম অনেক বেশি। ফ্যান্টাম তো দারুণ ছবি। ফ্যান্টাম দারুণ ছিল। মানে ওয়াইআরএফ এর এইসব কাজের থেকে ফ্যান্টাম অনেক অনেক বেটার ছবি। অনেক। ফ্যান্টামের এন্ডিং, যদিও সেটা স্পাই ছবি নয় পুরোপুরি, কিন্তু আমার কুরবান ছবিটাও খুব ভালো লাগে। আমি জানি না এখন দেখলে কি, কিন্তু আমি যখন দেখেছি কুরবান আমার ব্যাপক লেগেছে। সাইফ আলী খানের যে আমি বলবো স্পাই জোনের মধ্যে কার্তিক সর্দার বলে ছবিটাও খুব ভালো। কার্তিক যে সর্দার বলে যে ছবিটা আছে এসপিওনাজ ওয়ার্ল্ডের মধ্যে ওটা ভালো। ইভেন আমি তোমাদেরকে একটা শো রেকমেন্ড করতে চাই, আমি রিসেন্টলি দেখলাম, এই 14 তারিখে রিলিজ করেছে, সারে জাহাঁ সে আচ্ছা বলে, প্রতীক গান্ধী রয়েছে। প্রতীক গান্ধী আর ওই আমাদের কি বলে ওটা, সানি হিন্দুজা, যে বুঝতে পারছো তো, সানি হিন্দুজা অ্যাসপিরেন্টস, তো ও রয়েছে আর কি। তো এটা বেসিক্যালি ওই 1970s এর একটা গল্প দেখাচ্ছে, মানে 1960s এ প্রথমে কিভাবে তৈরি হলো, RNAW কিভাবে তৈরি হলো, তারপরে পাকিস্তান যখন প্রথম নিউক্লিয়ার বম বানাবার চেষ্টা করছে সেটা ইন্ডিয়া কিভাবে আটকাচ্ছে। মানে এবার যেভাবে গল্পটা দেখিয়েছে 6টা এপিসোডের মধ্যে, বেশ ভালো, কিন্তু খুব অথেন্টিক ভাবে দেখিয়েছে। ঠিক আছে, মানে কিছু কিছু প্রবলেম আছে, যেমন স্টোরি টেলিংটা একটু ফাস্ট ফরওয়ার্ড, যেরকম আর কি স্পেশাল অপস কাইন্ড অফ, বাট স্পেশাল অপসে যেরকম ওটা কোনো ইম্প্যাক্টই দিতে পারছিল না, এখানে কিন্তু সেটা নয়। তোমরা দেখে একবার ট্রাই করে দেখতে পারো, সারে জাহাঁ সে আচ্ছা, খুব মানে ফাস্ট পেস ন্যারেটিভ, ছোট ছোট এপিসোড এবং বেশ ভালো হয়েছে। ওটা দেখলাম, ওটাও বেশ ভালো লাগলো। আর আরেকটা দেখলাম, খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, ওটাও তোমরা ট্রাই করে দেখতে পারো। ওটা বেসিক্যালি স্ট্রেঞ্জার থিংস থেকে কপি করেছে, ফারহান আখতারদের প্রোডাকশনে, আন্ধেরা বলে একটা ওয়েব সিরিজ এসছে প্রাইম ভিডিওতে, 8টা এপিসোড। ঠিক আছে, ওটা স্ট্রেঞ্জার থিংস আর ওই হেল বাউন্ড বলে কোরিয়ান একটা শো হয়েছিল, দুটো থেকে পুরো ঝেপেছে আর যা খুশি তাই করে দিয়েছে। মানে আমার পুরো টাইম ওয়েস্ট হলো আর কি 8টা এপিসোড দেখে। বেঙ্গল ফাইলস নিয়ে কি মতামত তোমাদের? দেখো, আমার এই যে লঞ্চ ইভেন্টটা নিয়ে যে ঝামেলা টামেলা গুলো হলো, ওটা খুব বোকা বোকা লাগলো আর কি আমার। মানে ওটা করার কোনো মানে হয়নি। ঠিক আছে, কারণ এখন ইন্টারনেটে সবই অ্যাভেলেবেল, লোকে দেখে নেবে, তো ওটাও কিছু লাভ হলো না। আর সৌরভ দাসকে যে এখন ট্রোলিংটা করা হচ্ছে, সেটাও আর কি খুব অযৌক্তিক মনে হয়েছে আমার। যে আমি জানি না, মানে এখন না লোকে না কোনো মানে ওপিনিয়নের সাথে ম্যাচ না করলে এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় কেন, এত বেশি অ্যাটাকিং হয়ে যায় কেন, আমি বুঝতে পারি না। একজন অভিনেতা একটা চরিত্র অভিনয় করেছে মানেই তাকে ওই চরিত্রটার আইডিওলজি বা মাইন্ডসেটের সাথে একমত হতে হবে। আই ডোন্ট নো, মানে বাট ট্রেলারটা খুবই ইম্প্যাক্টফুল ছিল। ওরা যেভাবে ওই পিরিয়ডটাকে দেখিয়েছে, সেখানে যে ভাইলেন্সটা দেখিয়েছে এবং যে পিরিয়ডের যে ব্যাপারটা, ডাইরেক্ট অ্যাকশন যে ব্যাপারটা, সেটা যেভাবে দেখিয়েছে সেটা খুব ইমপ্রেসিভ ছিল। পারফরমেন্সেস খুব ভালো লাগছে। এবং মিঠুন চক্রবর্তীর যে লাস্ট সিনটা রয়েছে, যেখানে ট্রেলারটা এন্ড হচ্ছে, ওটা আমাকে ক্রান্তিবীরে নানা পাটেকারের কথা মনে করিয়েছে। সেই নানা পাটেকারের একটা খুব ফেমাস সিন আছে না গো, সেই দুটো আঙুল ফাটিয়ে সেই রক্ত, হ্যাঁ, ওইরকম টাইপের মনে হয়েছে আর কি। এবং মিঠুন দাকে অ্যাকচুয়ালি ওরা মিঠুন দাকে ট্রেলারে কম রেখেছে, ট্রেলারে মানে আগের কন্টেন্ট গুলো তো মিঠুন চক্রবর্তীকে বেশি হাইলাইট করেছিল। আর পল্লবী যোশীর সিনটাও খুব ইম্প্যাক্টফুল। তো পারফরমেন্সেস খুব ভালো লাগছে। এবং বিবেক অগ্নিহোত্রী তো দেখো, মানে টেকনিক্যালি যে জিনিসটাকে প্রেজেন্ট করে বা কিছু করে, সেটাও খুবই ইমপ্রেসিভ থাকে আর কি চিরকালই। তো ইভেন আমার ধান দানাদান গোল ছবিটাও খুব ভালো লাগে, যেটা বিবেক অগ্নিহোত্রীর ছবি। বা ইভেন চকলেট এখান থেকে ঝেড়েছিল এই আমাদের ইয়ে থেকে, আরে বলো না, খুব ফেমাস ছবি, কাইজার সোজে, কি জানো ইয়ে, আরে ইউজুয়াল সাসপেক্ট থেকে পুরো জিতে ছিল চকলেট। ঠিক আছে, কিন্তু আমার চকলেট সেই সময় ভালোই লেগেছিল ছোটবেলায়। ওখানে আবার কাইজার সোজে পড়েছিল হচ্ছে মোর্তাজা আনজাই। ওই ছবিটা আমিও পড়ে দেখেছি, ইউজুয়াল সাসপেক্টস, তোমার কেভিন স্প্যাসি, ওই তোমার ও তো তখন অনেক পরে দেখেছি ওটা। শোনো, এখানে বলতেই হবে, লাস্টে যখন ওই পাটা যখন চেঞ্জ হয়, টাকাত করে হাঁটা আরম্ভ করে প্রপারলি, ভাই ওইটা হচ্ছে টুইস্ট, মানে একদম মানে শকিং যেটাকে বলে। ওটা একটা হেভি ছবি, ইউজুয়াল সাসপেক্ট যারা দেখেনি হাইলি রেকমেন্ডেড, মানে হেভি ছবি, মানে মানুষের কি হবে, সব তো বলেই দিলি, আর রেকমেন্ড করে কি হবে, বলেই তো দিলি। সেটা ঠিক কথা। আর আরেকটা ওখানে দেখবে একটা ডায়লগ ছিল যে ডেভিলের সব থেকে বড় ট্রিক হচ্ছে এটা, যে ও তোমাকে বিশ্বাস করে দিচ্ছে যে ও এক্সিস্ট করে না। ওইটা হচ্ছে সিনেমার বেস্ট ডায়লগ। আর যখন এলিমেন্ট দেখবে সব এখানে ছিল, ভাই আরে ওটা অন্য লেভেলে, যে ছবিটা কি হলো।
না, কেভিন স্পেসি একটা অ্যাক্টর, মানতেই হবে। আচ্ছা, সেভেন বেঙ্গল ফাইল। সেভেন ছবিটায় মানে ওইটুকু জায়গা ভাই, মানে কি করলো লোকটা, আরে বাপরে বাপ, বিভৎস। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তোমরা যখন এই একটু আমি একটু বেঙ্গল ফাইলস আবার ফিরছি, বাট একটা জিনিস আমি তোমাদেরকে রেকমেন্ড করতে চাই। তোমরা সবাই মেমোরিজ অফ মার্ডার দেখেছো তো? মেমোরিজ অফ হ্যাঁ মার্ডার তো খুব পছন্দের ছবি নিশ্চয়ই। এবার মেমোরিজ অফ মার্ডার একটা রিয়েল কেসের ওপর বেস করে, তখন সেই সময় যখন ছবিটা বেরিয়েছিল ওটা সলভ হয়নি, পরবর্তীকালে ওই কিলারটা ধরা পড়েছে। ঠিক আছে, ওই কেসটা যেটা হয়েছিল তোমরা জানো, এটা কোরিয়াতে অ্যাকচুয়ালি কেস হয়েছিল। এবার ওই সেম কেসটার ওপর একটা কে ড্রামা আছে, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, বিয়ন্ড দ্য ইভিল বলে। ঠিক আছে, বিয়ন্ড দ্য ইভিল, ওটা হচ্ছে 16টা এপিসোড আছে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজে আছে, ইংলিশ সাবটাইটেলে দেখতে হবে তোমাদেরকে। তোমরা দেখো, ঠিক আছে? মানে বংজং হতো ডেফিনেটলি একটা কাল্ট ক্লাসিক বানিয়েছে মেমোরিজ অফ মার্ডার, সেটার সাথে তুলনা করো না। বাট ওই সেম স্পেসের মধ্যে ওই সেম গল্পটাকে নিয়ে মানে 16টা এপিসোড ধরে ওরা কি করেছে, এটা তোমরা কে ড্রামাটা ধীরে ধীরে দেখো, বাট দেখো কিন্তু মানে মজা আসবে, সিরিয়াসলি বলছি মজা আসবে। মানে মানে দুটো পুলিশ অফিসারকে নিয়ে যেরকম একটা 16টা এপিসোড, এক একটা এপিসোড এক একটা ঘন্টা, মানে যেটা তুমি অলরেডি 2.5 ঘন্টার একটা ছবিতে দেখে নিচ্ছ, সেম কেসটাই তোমাকে দেখাচ্ছে, বাট নাও ফর 16 এপিসোডস। কিভাবে করেছে দেখো খালি বিয়ন্ড দ্য ইভিল বলে। এই যে তুমি ইনভেস্টিগেটিভ এর কথা বলতে বলে মনে পড়লো আমার। এটা শুনেই অ্যাকচুয়ালি প্রচন্ড ইন্টারেস্টিং লাগলো। আর বেঙ্গল ফাইলসে দেখো, বেঙ্গল ফাইলসে যদি ফিরে আসি, আমার কথা হচ্ছে ট্রেলার তো ইউটিউবে সবাই দেখছে, তাহলে সেটাকে আটকানোর যুক্তি আমার কাছে পরিষ্কার নয়। ছবিটাও মানুষ দেখবে ওটিটি প্ল্যাটফর্মে এলে, তা ওটাকেও আটকানোর কোনো অর্থ হয় না। এক নম্বর হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যে পার্টিকুলার পোর্শনটা যেখানে একটা চরিত্র বলে যে এক জমিন কা হি তো টুকরা হে, পাকিস্তান কো দে দো ক্যা হে, তখন যে ওই নারী চরিত্রটা যে সংলাপগুলো বলে যে বাংলার খাদ্য পোশাক সব কি তাহলে অন্য দেশকে দিয়ে দেবো, বাংলা ছাড়া দেশ মানে ভারতবর্ষ থাকবে না, ওই জায়গাটা আমার দারুণ লেগেছে। এবং লাস্টে যেভাবে মিঠুন চক্রবর্তীকে দিয়ে এবং শারবারি যোশীকে দিয়ে টিজার মানে ট্রেলারটা এন্ড করা হয়েছে, ওই জায়গাটাও ভীষণ ভালো। সৌরভ দাসের পারফরমেন্সও খুব ভালো লেগেছে, প্রত্যেকেরই পারফরমেন্স অ্যাকচুয়ালি ভালো। মানে মানে বিবেক অগ্নিহোত্রী ছবিতে পারফরমেন্সেস ভালো হবে এটা আমরা জানি, এবং দাঙ্গার দৃশ্যগুলোকে যেভাবে ডিরেক্টর ধারণ করেছে ডেফিনেটলি, এবং সেখানে যে গানটা ব্যবহার করেছে হে কালারে একটা গান ব্যবহার, ওটাও বেশ ভালো। তো ওই জায়গাগুলো অবশ্যই প্রশংসনীয়। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার ট্রেলারটা ভালোই লেগেছে, ট্রেলারটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রেলার 2025 সালে আমার মনে হয়। কিন্তু সৌরভ দাস না, মানে আমার মনে হয় যে সৌরভ দাস যেটা ওটা একটা মানে একটা অ্যানালজি হয়তো একটা এক্সাম্পল হিসেবে টেনেছে যে নাজি জার্মানি বা হিটলার, সে তার মানে এটা নয় যে গোপাল পাঠার সঙ্গে ওটা প্যারালাল ড্র করছে, কখনোই সেটা নয়, আমার মনে হয় না। বিশেষ করে যেহেতু আমরা সৌরভদাকে সামনে থেকে দেখেছি, আমরা জানি কিরকম লোক সে, তার মনে হয় না। তো সেটার জন্য আমি দেখলাম যে সৌরভদাকে যেভাবে বলা হচ্ছে, আর এখন তো মানুষ দেখো বলা শুরু করলে এমন ভাবে বলে, মানে সেটা আর কি মানে কোনো রকম রেয়াত করে না আর কি। তো সেটা একটু আমার খারাপই লেগেছে সৌরভ দাসকে এভাবে বলা হচ্ছে, কারণ খুব প্যাশনেটলি কিন্তু অ্যাকচুয়ালি উল্টোটাও হয়েছে জানো তো, মানে সৌরভ দাস যে এই চরিত্রটা করছে বলে তার জন্য ব্যাকল্যাশ পেতে হয়েছে, মানে এই চরিত্রটা করেও ব্যাকল্যাশ পাচ্ছে, মানে যারা সেম আইডিওলজি ফলো করে তারাও গালাগালি দিচ্ছে, উল্টো দিকেটাও গালাগালি দিচ্ছে, মানে কি দিকে মানে গেছে। সেটারও অ্যাকচুয়ালি সেটারও যুক্তি, গোপাল পাঠা কেউ না কেউ প্লে করতো, সেটা সৌরভ দাস প্লে করেছে, দ্যাটস ইট। এবার তার জন্য সে তার একটা রাজনৈতিক আইডেন্টিটি খুঁজে নেওয়া, মানে এটার কোনো মানে আমাদের বাংলাতেও তো অনেক শিল্পীকে আমি শুনেছি যে আটকে টাটকে দেওয়া হয়, কাজ টাজ করতে দেওয়া হয় না তাদের রাজনৈতিক মতাদর্শের জন্য, এরকম বিষয়পত্র শুনেছি। তো এইগুলো একটু প্রবলেম। যাই হোক, বেঙ্গল ফাইলস দেখা যাক কিরকম, আমাদের এখানে ছবিটা তো মুক্তি পায় কিনা সেটাকে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে, দেখা যাক। তোমার কি অপিনিয়ন? কিন্তু আমার টিজারটা খুব একটা হামড়ি লাগেনি, ট্রেলারটা ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, খুব ইম্প্যাক্টফুল। আমার কথা হচ্ছে যে কোনো কেউ ছবি বানাচ্ছে বানাক, তার একটা ইডিওলজি থাকতে পারে, তার একটা পলিটিক্যাল ভিউ থাকতে পারে। এবার সে সেটাকেই তার হাতিয়ার করছে বা সেটাকে করছে না, বা সে অন্য গল্প বলছে, সেটা পরে। কিন্তু মধ্যে কথা হচ্ছে এখানে যে কোনো ছবি রিলিজ দেওয়ার উচিত আমার মনে হয়। আমাদের এখানে যখন মাঙ্কি ম্যান মুক্তি পায় না, তখনও তো আমরা কথা বলি যে মাঙ্কি ম্যানকে এখানে রিলিজ দিতে দেওয়া হলো না, ছবিটার মধ্যে কি এমন দেখিয়েছে, বা ছবিটা তারা অনেস্ট অ্যাটেম্প ছিল, অনেস্ট ফিল্ম ছিল, তখনও আমরা বলি। এবারও এটাকে আটকে দেওয়া হচ্ছে, এবারও আমরা বলছি। এবার কালকে বা পরশু যখন আমি ছবিটা দেখবো, আমরা যেহেতু ট্রেলারের মধ্যে এমন কিন্তু বেশি পোর্শন দেখিনি যেখানে 2025-এ মানে ওয়েস্ট বেঙ্গলের কি পরিস্থিতি আমরা কেউ দেখতে পাইনি, ট্রেলারে তারা রিভিল করেনি ওরকম ভাবে। ম্যাক্সিমাম পোর্শন দেখাচ্ছে 1946-এর, 46-47 সেটা দেখাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যদি আমার ছবিটা দেখে মনে হয় ছবিটার মধ্যে এমন বহু জিনিসপত্র আছে যেগুলো তারা বাড়িয়ে দেখাচ্ছে বা যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট দেখাচ্ছে, যেটা ভালো লাগবে যেটা খারাপ লাগবে তখন সেটা বলবো। বাট আপাতত ট্রেলারটা দেখে ভালোই লেগেছে। এবার বিষয়টা হচ্ছে যখনই তুমি কোনো কিছুকে আটকে দেওয়ার চেষ্টা করবে বা সেটাকে বন্ধ করার চেষ্টা করবে, তখন সেটা লোকের কাছে আরো বেশি পরিমাণে পৌঁছাবে।
লোকে তখন আরো বেশি উৎসাহিত হবে যে ওটার মধ্যে কি এমন আছে বা ওটা আসলে এমন কি ক্ষতি হতো, তো ওটা আমাকে এখন দেখতেই হবে। এটা মানে খুব সূক্ষ্ম একটা জিনিস, মানুষরা বুঝতে পারে না। তো এটাই। আর সৌরভ দাসকে নিয়ে যে ট্রোলিংটা হচ্ছে, আমি এটার পুরোপুরি এগেইনস্টে। কারণ এখানে শুধুমাত্র অ্যাক্টর হিসেবে সৌরভ দাস তো নেই, শাশ্বত চট্টোপাধ্যায়ও তো রয়েছে। এখানে তো অ্যাক্টর হিসেবে মিঠুন চক্রবর্তী, যারা বাংলায় প্রধানত কাজ করে। তাহলে শুধুমাত্র একটা ইয়াং অ্যাক্টরকে নিয়ে এরকম জিনিসপত্র হওয়া, যাই হোক, দেখা পরবর্তীতে কি হয়। আর অনেকে একটা কথা বলছে যে গুজরাট ফাইলসও, মানে গুজরাট ফাইলস তাহলে কেন বানানো হচ্ছে না। ব্যাপার হচ্ছে যে গুজরাট ফাইল বিবেক অগ্নিহোত্রী কেন বানাবে, মানে এটা একটা পয়েন্টলেস আর কি একটা কথা। গুজরাট ফাইলস বানাবে অন্য কোনো লেফটিস্ট ফিল্ম মেকার, সে বানাবে বা সে বানাক। সে বানাচ্ছে না। বানাতে, হ্যাঁ বানাচ্ছে না কেন, বানানো উচিত তো, আমি তো মনে করি বানানো উচিত। আর একটা না না, কথা লোকে আরেকটা একটা ব্যাপার আছে, আমি একটা জিনিস বলতে চাই এখানে। এই দর্শক কিন্তু বোকা নয়। তুমি দেখো, এই কাশ্মীর ফাইলস কে ইমিটেট করে অনেক ছবি হয়েছে, তার মধ্যে কেরালা স্টোরি একমাত্র সাকসেসফুল হয়েছে, কিন্তু প্রচুর ছবি ফেলও করেছে। তুমি দেখবে রিসেন্টলি উদয়পুর ফাইলস বলে একটা ছবি এসছে বিজয় রাজকে নিয়ে, সেই ছবিটা ডাহা ফ্লপ করেছে, ঠিক আছে। এবার তার প্রডিউসার ভিডিও করে হেভি পাবলিককে খিস্তি মিস্তি দিয়েছে যে হ্যাঁ তোমাদের কাছে, তোমরা ওয়ার্ড 2 দেখতে যাচ্ছ, তোমরা এই করতে যাচ্ছ, তোমাদের কাছে সেসবের টাকা আছে, অথচ উদয়পুর ফাইলস তোমরা দেখতে এলে না, এই সেই, তোমাদের রিলিজিয়ান নিয়ে তোমরা মানে সিরিয়াস নও। তো তখন নিচে পাবলিক গালাগালি দিয়েছে যে ভাই তুই আগে ছবি বানা মন দিয়ে, ঠিক আছে, তুই নেগেটিভিটি স্প্রেড করবি, হেড পলিটিক্স করবি, প্রোপাগান্ডা বানাবি, আর আমরা সেটা দেখতে যাব, সেটা হবে না। তো এরকম কিন্তু প্রচুর ছবি ফ্লপও করেছে। এই সুদীপ্ত সেন তো এই যে কেরালা স্টোরি ডিরেক্টর, ওর তারপরে পরেই আরেকটা ছবি বানালো না, একটা ছবি বানালো দেখবে, হ্যাঁ বাস্টার দা নকশাল স্টোরি না কি যেন একটা, হ্যাঁ ওটা চললো না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি চলেনি, ভ্যাকসিন ওয়ার চলেনি। এক্স্যাক্টলি। তো ওটাই কথা হচ্ছে কি, যে তুমি বারবার ওই ফর্মুলাটা ওয়ার্ক করবে না, ওটা একবার করে গেছে। ছবি যদি জেনুইন না হয়, লোকে যদি বুঝতে পেরে যায় যে অনেস্ট অ্যাটেম্প নয়, তাহলে কিন্তু সে রিজেক্টই করে দেবে। কারণ পিপল আর টায়ার্ড, তুমি একই জিনিস কতবার দেখাবে। কিন্তু তাকে তারটা বানাতে দাও, তাকে আটকিও না, তাকে রিলিজ করতে দাও। এবার যদি মানে লোকে কিছু খুঁজে পায় সেটার মধ্যে, তাহলে দেখবে, আর যদি না রিজেক্ট যদি করার হয়, রিজেক্টও করে দেবে। সিম্পল কথা আর কি। আর অ্যাকচুয়ালি আমি বললাম বটে, এখানে ভুল করে আমার, মানে যেহেতু বিবেক অগ্নিহোত্রী বানিয়েছে আর ফ্লপ করেছে, তাই জন্য আমার মুখ থেকে নামটা বেরোলো। কিন্তু আমার মনে হয় যে এই ছবিটা কিন্তু অনেক বেটার, মানে ওটা কিন্তু সেই অর্থে প্রোপাগান্ডা ছবি নয়। ভ্যাকসিন ওয়ার ছবিটা কিন্তু ভালোই ছবি ছিল। কিন্তু পুরো ভুল ইনফরমেশনই ভুল দেখিয়েছে। কাশ্মীর ভ্যাকসিন ওয়ারে কিন্তু ইনফরমেশনটা পুরো ভুল দেখিয়েছে। হ্যাঁ সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানে কাশ্মীর ফাইল যে অর্থে আর কি একটা ইয়ে করে, সেটা কিন্তু ভ্যাকসিন ওয়ারের মধ্যে ছিল না। আর কাশ্মীর ফাইল তো ইটসেলফ একটা হার্ড হিটিং ছবি ছিল, সেটাও ঠিক কথাই। সেই জন্যই পাবলিক কানেক্ট করেছে, বাকিগুলোর সঙ্গে পাবলিক কানেক্ট করছে না, অরিত্রদা যেটা বলছে আর কি। দেখা যাক যে বেঙ্গল ফাইলস এর ক্ষেত্রে কি হয়। তবে ছবিটা সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা দেখতে পাবো কিনা, এটাই হচ্ছে প্রশ্ন, শেষ কথা এটাই। আর আর এই যে একটা অ্যাক্টর যে কোনো আইডিওলজির হয়ে অভিনয় করতে পারে উল্টো আইডিওলজি ডিরেক্টরের সিনেমাতে, সেটা বিবেক অগ্নিহোত্রীরই ছবি ছিল তাশকেন্ত ফাইল, সেখানে নাসিরুদ্দিন শাহ অভিনয় করেছে। তাহলে কি করে কাজ করেছে তারা? তাহলে ডিফারেন্স অফ আইডিওলজি রয়েছে। নাসিরুদ্দিন শাহ একটা পুরোপুরি অন্য আইডিওলজির লোক, বিবেক অগ্নিহোত্রী অন্য আইডিওলজির লোক, কাজ করেছে। অনুপম খের মনমোহন সিং বা গান্ধীজি করছে না, তাহলে সেও তো করছে। এগুলো আমার মনে হয় বেকার, এগুলো কিছু করার নেই। যাই হোক, চলো, আমাদের এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা আমরা এখানে র্যাপ আপ করি। রূপমদার মধ্যে ঘুম পেয়ে গেছে, রাত হয়ে গেছে তো রূপমদা। চলো টাটা, আবার পরে দেখা হবে। সাবস্ক্রাইব করুন, একটু সাবস্ক্রাইব করতে বলে দাও। কি সাবস্ক্রাইব করতে বললে করছে না, তাই ভাবছি বলবো না। না বললে করছে, বরং বললে করছে না, না বললে করছে। ইন্টারেস্টিং কথাবার্তা বললে এমনি করবে আমার মনে হয়। আমাদের হিউমারটা মিসিং হয়ে যাচ্ছে আজকে, বরং আমরা বেশি এন্টারটেইনিং কথাবার্তা বলেছি। আমার মনে হয় আপনারা আজকের এই ভিডিওটা যা কিচ্ছা পেয়েছেন, আমরা যা আজকে মানে বাজারে জিনিসপত্র করেছি, আজকেই সব থেকে বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে। এই থাম্বনেলটার মধ্যে আমি বলছি, শোনো, থাম্বনেলটা যেটা করবে আমাদের মুখগুলো ছোট ছোট রাখবে, ঠিক আছে? এই বড় বড় না, মানে একদম বড় বড় জায়গায় হচ্ছে নোংরা থাম্বনেল দেবে, তাহলে দেখবে হিট হয়ে গেছি আমরা। আমাদের মুখগুলো এইটুকু, এটা তো পার্সিয়ালিটি। আমি যেহেতু গ্রুপে আছি বলে, তোমরা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে নিয়ে কোনো কথাই বললে না, এটা তো ঠিক না। একটা ছবির অ্যানাউন্সমেন্ট ভিডিও এসে তোমাদের তো আলোচনা করা, আমি শুরুতেই টিজারের উল্লেখ করলাম, তাহলে সেইটা কি তুই সেটা ভুলে যাচ্ছিস সম্পূর্ণ? আর দেখো কেউ, আমার এটাতে আমার এই
এই গ্লিমসটাতে আচ্ছা আমি আর রূপম দাই বলছি, এই গ্লিমসটাতে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে জিদ্দা হিমসেলফ প্রমোশনটা স্টার্ট করেছে এবং 1 বছর আগে থেকে প্রমোশন স্টার্ট করেছে। এইটা সব থেকে পজিটিভ ভাই, যে 1 বছর আগে থেকে প্রমোশন স্টার্ট তো করেছে লোকটা, 1 মাস আগে থেকে যে প্রমোশন করে সেটা 1 বছর আগে থেকে করছে, এইটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর একটা যেটা মানে এখানে দেখো যেটা তবে একটা আমি অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে যে ভাই মানে ছবিটাতে কিন্তু অনেক কিছু হচ্ছে, মানে এটা 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 দেখে বোঝা যাচ্ছে। আমি একটা কথা এখানে বলবো, সেটা হচ্ছে চরিত্র, মানে আমার মাঝে মাঝে মনে হয় কি যে আমরা যেটা নিয়ে কথা বলবো না সেটাই ভালো হবে। তাই আমরা যদি কথা না বলি তাহলে ম্যাক্সিমাম ছবিটা এইটা হওয়ার। না না, আমার 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 আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে শান্তনু মৈত্রের যে ইন্ট্রোডাকশনটা, মানে শান্তনু মৈত্র এই ছবিতে মিউজিক করবে, মানে জিতের ছবিতে আমি ঠিক ব্যাপারটা মানে আর কি মানে এটা ভাবনা চিন্তাতে আসবেই না, কিন্তু শান্তনু মৈত্র যুক্ত হয়েছে দেখে আমি খুবই ইমপ্রেসড আর কি। আর জিদ্দার তো লুকটা দেখালেই না তোমরা, হ্যাঁ তোমরা কিছু দেখাবে না তারপরে বলবে যে বলো বলো বলো, আরে না, জিদ্দার তো 1 বছর লুকটা পুরোপুরি দেরি দেখার আছে, সামনে। সময় আছে, এখন তো সময় আছে, হ্যাঁ এখন সব দেখালে কি করে হবে? ঠিক আছে। না না, লাঠি খেলা পাটি খেলা জিদ্দা তো হেভি এফোর্ট দিচ্ছে। হ্যাঁ, চলছে প্রিপারেশন, দেখা যাক। দেখুন হ্যাঁ আপনারা অডিয়েন্স, নিজে কিছু না না বলবে না। অডিয়েন্স, আজকে আমার ভিডিওতে কমেন্ট পড়েছে যে অরিত্রদার থেকে খুঁচিয়ে কথা বের করো, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতনি, ঠিক আছে? আমি এবার অডিয়েন্স নিজে তো একটাই কিছু কথা বলবে বলবো। না, নিজেকে কিছু বলতে বলতে হলে এই আমি এখন কি করে আপনারা বলবো, দেখলেন, আমাকে এরকম তোমরা বলো আজকে না। আপনারা দেখলেন যে আমাদেরকে অরিত্র বললে বিষয়টা নিয়ে আলোচনা করতে, পরের দিন থেকে আমরা যতগুলো ভিডিও বানাবো প্রত্যেকটা ভিডিওয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে আমরা কথা বলবো, এবং প্রত্যেকটা ভিডিওতে অরিত্র কিন্তু এক্সক্লুসিভ আপডেট দিতে হবে, অজানা তথ্য আমাদের এখানে ক্র্যাক করতে হবে, ঠিক আছে? প্রত্যেক দিন মানে সেখানে স্ক্রিপ্ট নিয়ে কিছু বলবে, সেখানে জিদ্দার একটা ইন্ট্রোডাকশন নিয়ে কিছু বলবে, এন্ট্রি সিন নিয়ে কিছু বলবে, রোজ বলতে হবে। তো আজকে তাহলে অরিত্র তো বলো যত কিছু ছবিটা আসবে পুরো স্ক্রিপ্টটাই কিভাবে হয়ে যাবে? না, তুমি খালি আজকে বলো ছবির টিমের লিড কে? ছবির ফিমেল লিড আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এই যে এই ऐसे कैसे चलेगा दादा? আমি কিচ্ছু জানি না এগুলো, যতটা বাইরে এসছে আমি ততটাই জানি, আমিও জানি না কিছু। সেই তো ঠিক আছে, সেই তো এই তো তুমি ঠিক আছে। তুমি স্ক্রিপ্ট স্ক্রিপ্ট জমা দিয়ে কাট অফ করে দিয়েছো ওদের সঙ্গে, তাই তো? হ্যাঁ, কাইন্ড অফ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সেই তো সেই সেই আমরা আমরা আপনারটা বিশ্বাস করলাম। ঠিক আছে চলো, ঠিক টাটা আছে টাটা ঠিক আছে, টাটা। চলো চলো অডিয়েন্স ভাববে টাটা শেষ টাটা। মুহূর্তে যেটা পাচ্ছিলাম এখনই টাটা করে দিল। যা অরিত্রদা বেরিয়ে গেছে আপডেট দেওয়ার ভয়, আমি কিন্তু এই অবধি রাখবো। আপনারা দেখুন অরিত্র ভয় ছেড়ে বেরিয়ে দেখুন গেল। আপনারা অরিত্রদা কি করলো এটা। ও ভাই ঠিক আছে, চলো বন্ধু, টাটা টাটা এই মজা পাবে, লাস্টে এই মজা পাবে এটাতে। ঠিক আছে চলো চলো টাটা টাটা। টাটা টাটা।